যতই করো হামলা, এই বাংলার প্রাপ্য টাকা আটকে রেখে বাঙালিদের দমন করা যাচ্ছে না, যাবে না। এই 100 দিনের কাজের টাকা বন্ধ রেখে, আবাস যোজনার টাকা বন্ধ রেখে তৃণমূল কংগ্রেসকে দমানো যাচ্ছে না, যাবে না। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, কল্যাণ ব্যানার্জি জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি হটাও, বিজেপি হটাও। আজকে যে আমাদের সমাবেশ, কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের যে সরকার 15 বছর ধরে মানুষের উন্নয়নে কাজ করে চলেছে, আজকে সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসকে কালেমালিপ্ত করার জন্য, বাংলার মানুষের উন্নয়ন খর্ব করার জন্য, বাংলার মানুষের ভোটাধিকার হরণের লক্ষ্যে যে কাজ নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি করার চেষ্টা করছে, তারই প্রতিবাদে আজকের এই মিলন সংঘ মাঠে যে জনসমাবেশ, এই জনসমাবেশে সভাপতিত্ব করার জন্য আমরা চন্দ্রতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পৌরসভার উপপৌর প্রধানের নাম প্রকাশ হওয়ার নাম আমি প্রস্তাব করছি। এই প্রস্তাব আমরা সর্বত্র সমর্থন করছি। নমস্কার। আমি প্রথমেই আমাদের যারা ডানকুনি পৌরসভা, আমি প্রথমেই সুবীর মুখার্জি আমাদের মেন্টার, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি মমতা দি সহ যারা যে সমস্ত কাউন্সিলররা এসছেন, সীমা মাকাল, আবেদা বেগম, সূর্য দে, আমাদের আইএনটিটিউসি সভাপতি দেবাশিস নন্দী, আর কি আছে বলেছি, হ্যাঁ, সীমা মাকাল, এদেরকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সীমা মাকাল, আবেদা বেগম যারা আছেন আমাদের কাউন্সিলর, তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমাদের 3 নম্বর ওয়ার্ডে মৌমিতা পাল, সুকুমার বাগ, এদের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের এই সভাস্থলে আসছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সভা শুরু হতে চলেছে। যারা এসেছেন তাদের বলবো ব্যানারটা একটা ধারে, যে কোনো একটা ধারে আপনারা লাগিয়ে দিন, দিয়ে আসন গ্রহণ করুন। আর 3 নম্বর ওয়ার্ডের BLA 2 যারা আছে তাদেরকে বলবো মঞ্চের ডান দিকে জায়গা আছে, সেই BLA 2রা ডান দিকের প্রথম বা দ্বিতীয় সারিতে তারা বসবেন। এবং যারা প্রথম বা দ্বিতীয় সারিতে বসে আছেন, BLA 2 যারা নয়, তাদেরকে অনুরোধ করবো এই ডান দিকটাতে BLA 2দের জন্য আমরা 2টো রো রেখেছি, সেই 2টো রোয়ে BLA 2 যারা আছেন তারা বসবেন। কাকে? সুরজিৎকে? হ্যালো, আমি প্রথমেই বক্তব্য রাখার জন্য আমার ডানকুনি পৌরসভার কাউন্সিলর এবং জয়েন্ট বাহিনীর প্রাক্তন সভাপতি সূর্য দেকে আহ্বান জানাচ্ছি। মৌমিতা পাল, কাউন্সিলর, মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মৌমিতা পাল আমাদের পৌরমাতা, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি জিয়ারুল আকনের নেতৃত্বে একটা বিরাট মিছিল জিয়ারুল আকনের নেতৃত্বে আমাদের সভাস্থলে আসছে। আপনারা সবাই করতালি দিয়ে জিয়াকে সম্মানিত করুন। যারা ডেকোরেটর আছেন, সেই ডেকোরেটরকে বলবো, যেভাবে মানুষের ঢল এই মিলন সংঘ ময়দানে নেমেছে, এখানে প্রায় 1500 যে চেয়ার আছে, সেই 1500 চেয়ারের পরও কিছু চেয়ার লাগবে। ডেকোরেটর বন্ধুকে বলবো আপনি কিছু চেয়ার আমাদের মঞ্চের ডান দিক বাঁ দিক যেখানে যেখানে ফাঁকা আছে একটু পেতে দেওয়ার ব্যবস্থা করুন। যে চেয়ার ছিল ইতিমধ্যে সেই চেয়ার ছাপিয়ে গিয়ে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, প্রচুর মহিলা দাঁড়িয়ে আছেন। ডেকোরেটর দাদাকে বলবো আপনি একটু
সেই চেয়ারের ব্যবস্থা করুন। আমি সূর্যকে নমস্কার। আজকে আপনারা জানেন যে আমরা এই মিলন সংঘের মাঠে কি কারণে আজকের এই সভা, ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি জিয়ারুল আকনকে, আমার ছোট ভাই জিয়ারুল আকন ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে গত 2-3 দিন 4 দিন আগে এখানে ভারতীয় জনতা পার্টি একটি সভা করেছিল। সভায় তাদের হেভিওয়েট নেতা মিঠুন চক্রবর্তী তিনি এসেছিলেন। তো আমরা 48 ঘন্টার মধ্যেই এই সভা দলের নির্দেশে আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। সেই কারণে আমি দেখতে পাচ্ছি যে লালমোহন ঘোষের নেতৃত্বে একটি বড় মিছিল আমাদের সভা প্রাঙ্গণে এসে পৌঁছচ্ছে। আমি লালমোহন ঘোষ সহ তার যে টিম তাদেরকে স্বাগতম জানাই এই সভায়। ইতিমধ্যেই কল্লোল ব্যানার্জিও আছে। কল্লোল ব্যানার্জি, লালমোহন ঘোষ 15 নম্বর ওয়ার্ড এবং পৌর কর্মচারী ফেডারেশন, এটা 15 নম্বর ওয়ার্ডের মিছিল। 15 নম্বর ওয়ার্ডে কল্লোল ব্যানার্জি সহ তার ওয়ার্ড প্রেসিডেন্ট সহ সমস্ত আমাদের সহকর্মীদের স্বাগতম জানাই এই মিছিলে, এই সভায়। কল্লোল ব্যানার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন হুগলি জেলা পরিষদের মেন্টর সম্মানীয় সুবীর মুখার্জি মহাশয়, উপস্থিত আছেন সুরজিৎ মণ্ডল, হুগলি জেলা এসসি ওবিসি সেলের প্রেসিডেন্ট সহ ডানকুনির আজকের এই সভার যিনি সভাপতি আমার অগ্রজ সম্মানীয় শ্রী প্রকাশ সাহা, ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান, সিআইসি কল্লোল ব্যানার্জি সহ কাউন্সিলররা সবাই আছেন। মমতাদি থেকে শুরু করে সঞ্চালনা করছিলেন একটু আগে প্রাক্তন কাউন্সিলর ডানকুনি শহরের অন্যতম নেতা শম্ভু সাউ সহ জিয়া আছে, ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। লালমোহন ঘোষের নেতৃত্বে পৌর কর্মচারী ফেডারেশনের মিছিল আমাদের মাঠে প্রবেশ করলো। আমি স্বাগতম জানাই সবাইকে। যে কথা বলছিলাম যে আজকে এই সভা আমরা 48 ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করেছি। দেখতেই পাচ্ছেন এখনো সভা ঠিক করে শুরুই হয়নি। আমি প্রথম বক্তা। ইতিমধ্যেই মাঠের যে চেয়ার দেওয়া ছিল সেই চেয়ার ইতিমধ্যেই ভরে গিয়ে মানুষের ঢল উপচে পড়েছে। আরো 15 মিনিট পর এত মানুষের সমাগম হবে, এত মানুষের সমাগম হবে যে চণ্ডীতলা বিধানসভার বিজেপি নয়, হুগলি জেলার বিজেপি বুঝে যাবে যে বিজেপির হুগলি জেলায় কোনো জায়গা নেই। সারা জেলায় যদি থাকে তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বিজেপির বন্ধুদের এই সভায় যদি আসতে আপনাদের লজ্জা করে, আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা সেলিব্রিটি এনে ভিড় করেছিলেন, আপনাদের ওই বালিমোড়া কেউটাকে এনে মিঠুন চক্রবর্তীকে এনে ভিড় করেছিলেন। আজকে দেখুন, যদি এখানে আসতে লজ্জা লাগে আপনারা টিএন মুখার্জি রোড দিয়ে একবার যাতায়াত করে দেখে নিন যে ডানকুনির মানুষ কি বলছে, চণ্ডীতলার মানুষ কি বলছে। চণ্ডীতলার মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নাম যাকে আগামী দিন পথ প্রদর্শক করে চণ্ডীতলার মানুষ আগামী দিন পথ চলবে। আর কেনই বা চলবে না? কেনই বা চলবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের অপর নাম ডেভেলপমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপর নাম উন্নয়ন,
মমতা বন্দ্যোপাধ্যায়ের অপর নাম জাতিভেদ নির্বিশেষে মানুষকে নিয়ে রাজনীতি, সবার উপরে মানুষ, তাই মানুষকে নিয়ে রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর উল্টো দিকে যারা আছেন, যারা কদিন আগে এখানে একটি সভা করে তৃণমূলের কিছু উচ্ছিষ্টকে নিয়ে মঞ্চে শোভাযাত্রায় বসিয়ে বড় বড় কথা বলে গেছেন, সেই বিজেপির উদ্দেশ্যে বলি, আপনাদের এই বাংলায় স্থান নেই। কারণ আপনাদের রাজনীতি বাংলার মানুষ ইতিমধ্যেই বুঝে গেছেন। আপনারা ভোটের দামামা বাজলে মানুষের কাছে এসে পৌঁছান, গায়ে গেরুয়া বসন আর মাথায় একটা গেরুয়া পাগড়ি পরে মানুষের সামনে বড় বড় কথা বলেন, হিন্দুত্বের ত্রাস খেলেন, মন্দির মসজিদের রাজনীতি করেন। আপনাদের স্থান তাই মানুষ, বাংলা থেকে বারে বারে মানুষ আপনাদেরকে বিতাড়িত করে। আজকে আমি বিভিন্ন জায়গায় একটা কথা বলছি, এখানেও বলবো। আজকে যখন 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন, তখন তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। আপনাদের আরো একবার স্মরণ করিয়ে দিই, নরেন্দ্র মোদীর সেই প্রতিশ্রুতির কথা। কখনো বলেছিলেন তিনি 2 কোটি বেকারের চাকরি দেবেন বছরে, বা কখনো বলেছিলেন এই আপনাদের এই ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ফিরিয়ে দেবেন। আজকে প্রায় 11 বছর অতিক্রান্ত হয়েছে, নরেন্দ্র মোদীর দল সেন্ট্রালে ক্ষমতায় এসছে। আজকে 11 বছরে 15 লক্ষ টাকার 15 টাকাও নরেন্দ্র মোদী আপনি ফেরাতে পারেননি। 2 কোটি বেকারের চাকরির জায়গায় বছরে 2টো বেকার ছেলেকেও আপনি চাকরি দিতে পারেননি নরেন্দ্র মোদী। আপনারা পারেননি এই বাংলায় শান্তি বজায় রাখতে, এই বাংলায় মন্দির মসজিদ ছেড়ে, হিন্দু মুসলমান ছেড়ে রাজনীতি করতে। 13 নম্বর ওয়ার্ডের নেতৃত্বে, ভাইদার নেতৃত্বে, দেবাশিস ব্যানার্জির নেতৃত্বে একটি মিছিল আসছে। আমি তাদেরকে স্বাগতম জানাই এই সভায়। বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই, কারণ অনেক বক্তারা রয়েছেন। শুধু একটাই কথা বলতে চাই, যারা আজকে মাঠে এসছেন, আমাদের এই সভায় এসছেন, যে নরেন্দ্র মোদীর কথায় বিশ্বাস করবেন না, বিজেপির কথায় বিশ্বাস করবেন না। তারা আবার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া আপনাদের লক্ষ্মীর ভান্ডারকে ছোট করে লক্ষ্মীর ভান্ডার নিয়েও মিথ্যা কথা বলতে আরম্ভ করেছেন। তারা বলছেন তারা নাকি ক্ষমতায় আসলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। আমি আমার মায়েদেরকে বলি, আপনারা ইতিমধ্যেই একবার ঠকেছেন। ইতিমধ্যেই আপনাদের 15 লক্ষ টাকার ব্যাগ দেওয়ার উপলক্ষে আপনারা ঠকেছেন। 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের মিছিল আসছে, আমরা তাদেরকে স্বাগতম জানাই। আপনারা ঠকেছেন বিভিন্ন প্রতিশ্রুতিতে, আপনারা ঠকেছেন গ্যাসের দাম থেকে পেট্রোলের দামের ক্ষেত্রে, আপনারা ঠকেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে। তাই এদের কথা বিশ্বাস করবেন না, এদের প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না। তাই বারে বারে যদি বিশ্বাস করেন, তাহলে আবার আপনাদেরকে ঠকতে হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক। আমরা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করি না, আমরা মানুষের ডেভেলপমেন্ট নিয়ে রাজনীতি করি। আমরা মানুষের কথা বলি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে এসে জুড়ে বসেননি এই বাংলায়। একের পর এক লড়াই, একের পর এক সংগ্রাম, একের পর এক আন্দোলন করে আমাদের নেত্রী এই বাংলায় আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসছেন। আজও তিনি লড়াই করছেন বাংলার হয়ে। বাংলার বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে সেই লড়াইয়ে সামিল হচ্ছে সারা বাংলার কোটি কোটি মানুষ। আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ অনেক বক্তারা রয়েছেন, বলবেন। শুধু একটাই কথা বলি, আজকের এই আওয়াজ এত দূর নিয়ে যেতে হবে, এই আওয়াজ এত দূর নিয়ে যেতে হবে যে চণ্ডীতলার বিজেপির সমস্ত ওয়ার্কার্স থেকে নেতা সবার কানে পৌঁছে যায় যে সারা ডানকুনি বলুন, সারা চণ্ডীতলায় বলুন, একটাই মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই দল, তার নাম তৃণমূল কংগ্রেস। তাই সবাই মিলে একবার বলুন, যতই করুক হামলা, বলুন। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাই রয়েছেন। জয় বাংলা। সবাই এক থাকুন, একসঙ্গে লড়াই করুন। আগামীর লড়াই আমাদের একসাথে লড়তে হবে। যতই যাই হোক, আমরা লড়াই একসাথে করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।
মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যারা এসছেন তারা মঞ্চে ডান দিক বাঁদিকে একটু মেয়েদের, যারা মহিলারা আছেন তাদের বসতে সহযোগিতা করুন। আমার যারা পুরুষ বন্ধুরা আছেন তাদের অনুরোধ করব যে চেয়ার আসছে, আপনারা অবশ্যই বসবেন। যারা আমাদের ওয়ার্ডের বিভিন্ন মহিলা সংগঠনের থেকে এসছেন তাদের বসার সুযোগ করে দিন। আমাদের যারা কাউন্সিলররা আছেন, কল্লোল ব্যানার্জি থেকে শুরু করে কবিরুল আলম, সর্বাণী সাউ থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে যারা কাউন্সিলররা আছেন তাদের মঞ্চে ডেকে নেব। এবং যারা আমাদের দাঁড়িয়ে আছেন মহিলা, তাদের বলবো একটু আপনারা বসে যান। আমাদের ডানকুনি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে জয়শ্রী সিনহার নেতৃত্বে একটা বড় মিছিল আসছে। আমরা জয়শ্রীদিকে মঞ্চে ডাকছি এবং 10 নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীদের আমি স্বাগত জানাচ্ছি। 18 নম্বর ওয়ার্ড আসছে, 18-19 আসছে। এই দুটো ওয়ার্ডে যারা আছেন আমাদের সূর্যদেব এবং কবিরুল আলম, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন বক্তব্য রাখার জন্য আমাদের জেলার মেন্টর সুবীর মুখার্জিকে আহ্বান জানাচ্ছি। যারা বিএলএ 2 আছেন, বিভিন্ন ওয়ার্ডের বিএলএ 2, তারা একটু আপনারা এই জায়গায় ব্যানার কেউ মুড়ে দেবেন না। ব্যানারগুলো যে ফেন্সিং করা আছে, ডান দিক বাঁ দিক যে ফেন্সিং গুলো করা আছে, বিভিন্ন ওয়ার্ডের যারা আমাদের সহকর্মী নেতৃত্বরা আছেন, ওয়ার্ডের যে ফেন্সিং গুলো সাইড বানানো আছে লাগিয়ে দিন। বক্তব্য রাখছেন আমাদের সুবীর মুখার্জি, আমাদের মিছিলে আসছেন 19 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ড থেকে কবিরুল আলম এবং সূর্যদেব, তাদের নেতৃত্বে একটা মিছিল আসছে। মিছিলে অংশগ্রহণকারী 18 এবং 19 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তাদের অভিনন্দন জ্ঞাপন করি। 11 নম্বর ওয়ার্ডের বন্ধু চিন্ময় নন্দীর নেতৃত্বে একটা বিরাট মিছিল প্রবেশ করলো মাঠে। আমি বলবো আমাদের মহিলাদের একটু বসার জন্য ব্যবস্থা করে দিন, পুরুষ বন্ধুরা অবশ্যই পাশে বসবেন। আজকের এই মিলন সংঘ মাঠের জনসভার যে হাজারো হাজারো তৃণমূল কংগ্রেস অঞ্চলের বিরাট মিছিল এই মুহূর্তে আমি বলে দিচ্ছি, যে হাজারো হাজারো তৃণমূল কংগ্রেস কর্মী চণ্ডীতলা বিধানসভার আসতে শুরু করেছেন। আমি একটু আগে সঞ্চালক শম্ভুকে বলছিলাম, সূর্যকে যখন বক্তব্য রাখছে যে প্রকাশ যত চেয়ার আছে তত চেয়ার দিল, আজকে তৃণমূল কংগ্রেস কর্মীদের বসতে দেওয়া যাবে না। কিন্তু আমার কর্মীরা যদি বসতে না পারে, দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দেবে চণ্ডীতলার মাটি দুর্জয় ঘাটি, এ মাটি মমতার মাটি। এ মাটিতে আঁচল কাটতে আসবে সমুচিত জবাব পাবে অন্যান্য রাজনৈতিক দল। কিছুদিন আগে হ্যাঁ, যারা প্রধান এসছেন বিভিন্ন অঞ্চলে, বড়িঘাটির প্রধান শুভ, নৈটির প্রধান তাপস, আমি মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। যেভাবে চারিদিক থেকে মিছিল আসতে শুরু করেছে, যেভাবে মাঠ ধীরে ধীরে ভরে উঠছে, আজকের এই জনসমুদ্র থেকে নিশ্চিতভাবে বলা যাবে আমাদের দলে নিশ্চয়ই চিত্ত তারকা দেব আছে, সায়নীরা আছে, সায়ন্তিকারা আছে। কিন্তু আমরা জানি আমাদের সবকিছুর ঊর্ধ্বে শুধু একজনই আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার ছবি থাকলে তাকে নিশ্চিতভাবে আর অন্য কাউকে আমাদের লাগে না। আর আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার পুত্র সম সুদীপ রাহা এসে উপস্থিত হয়েছে। আমি তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধীরে ধীরে আমাদের প্রধান বক্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মশাটে একটি অনুষ্ঠান করছেন, তিনি এসে উপনীত হবেন। আজকের এই জনসমুদ্র তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আছে এই জায়গায় দাঁড়িয়ে। কিছুদিন আগে এখানে নাকি এসেছিলেন চলচ্চিত্র জগতের সেই মিঠুন চক্রবর্তী। আমার নিজেকে খুব ভাবলে মনে হয় যে এত বড় একজন অভিনেতা, নিশ্চিতভাবে তিনি একটা সময় আমরা যখন যুবক ছিলাম আমাদের একটা প্রাণের নায়ক ছিলেন তিনি, হৃদয়ের নায়ক ছিলেন তিনি। যখন ওই সভা চলছে, আমি সেদিন
আমাদের কর্মসূচি শেষ করে আমি শ্রীরামপুর যাচ্ছিলাম, জোটা কয়েক লোক নিয়ে একটা ফিল্ম স্টার, তিনি নাকি সুপারস্টার নিশ্চিত তিনি একটা সময়, তার এমনই দুর্ভাগ্য যে মিলন সংঘের মাঠে কয়েকশো লোক নিয়ে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বক্তব্য রাখতে হচ্ছে, তাকে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করতে হচ্ছে। কোন স্তরে নেবে? আজকে তিনি এই মাঠ থেকে নাকি বলে গেলেছেন হিন্দুত্বের কথা বলে গেছেন, তিনি নাকি অন্যান্য রাজনৈতিক দলের একটা মেরুকরণ করে দিয়ে বলে দিয়ে গেছেন সবাইকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসতে হবে। আমাদের হিন্দুত্বের পাঠ ভারতীয় জনতা পার্টির থেকে আমাদের নিতে হবে না, ভারতীয় জনতা পার্টি শিখিয়ে দেবেন না আমি কোন দেবতার পুজো করবো, কোন দেবতার পুজো করবো না। আমার ধর্ম, আমার পরম্পরা, আমার ঐতিহ্য, আমার পরিবার, আমার পাড়া, আমার সমাজ আমাকে বলবে। কেন কথাগুলো বললাম? যদি আমার পাড়ায় একটা রক্ষাকালীর মন্দির থাকে আমি বলবো জয় মা রক্ষাকালী। আমার বাড়িতে দুর্গা ঠাকুরের পূজা হলে আমি বেরোবার সময় বলি জয় মা দুর্গা। আমার বাড়িতে লোকনাথ বাবার মূর্তি থাকলে আমি বলি জয় বাবা লোকনাথ। পাড়ায় শিবের মূর্তি থাকলে বলি জয় বাবা মহেশ্বর। এটা আমার পরম্পরা, আমার পরিবার, আমার সমাজ, আমার গ্রাম আমাকে শেখাবে। বিজেপির মিঠুন চক্রবর্তী আমাকে শেখাতে আসবে না আমি কিভাবে ধর্ম পালন করব। এত বড় আস্পর্ধা, তিনি আমাকে হিন্দু ধর্মের পাঠ দেবেন? আরে জন্মের সময় সে পাঠ তো আমাদের মা বাবা দিয়েছেন। আমরা তো ঠাকুমার কোলে বসে রামায়ণ মহাভারত পড়েছি। আমরা সেই রামকে ন্যায়ের এবং ত্যাগের এক প্রতীক হিসাবে জানি, যিনি রাজধর্ম এবং পিতৃ আদেশ পালন করতে 12 বছর বনবাস করেছিলেন। আসুন না, আসুন না বিজেপির কোন নেতা, আসুন রামায়ণ রাম সম্বন্ধে আসুন, আমাদের সঙ্গে আসুন, সামনাসামনি বসুন, আসুন হিন্দুত্বের কথা বলতে আসুন। শুধুমাত্র দাঙ্গা লাগাবার জন্যে, ধর্মে আঘাত লাগাবার জন্যে আজকে ধর্মটাকে সামনে রেখে একটা রাজনৈতিক দল, আমি বলতে বলতে একটি মিছিল এসে উপস্থিত হয়েছে। 21 নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল এসছে। সেই মায়েদের বলবো, বোনেদের বলবো, আপনারা একটু জায়গা করে নিন। পীযূষ তুমি চলে এসো এখানে। সনদদা এসে উপস্থিত হয়েছেন, তাকে মঞ্চে আসতে বলছি। আজকে আমাদের দীর্ঘ বক্তব্যের জায়গা নেই, এখানে সুদীপ আছে, বক্তব্য রাখবে। সারা পশ্চিমবঙ্গে সে দলের মুখপাত্র হিসাবে বিভিন্ন জায়গায় জনসভায় সে তৃণমূল কংগ্রেসের কথা বলে, আমাদের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, উন্নয়নের কথা বলে, আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কথা বলে। শুধুমাত্র বলে দিই, এটা যদি একটা ট্রেলার হয়, আসল রূপ বিধানসভায় দেখতে পাবে। বিজেপি তুমি এই 337টা বুথে চণ্ডীতলা বিধানসভায় তোমার এজেন্ট দেবার ক্ষমতা নেই। তুমি আমার বড় বড় কথা বলো, এখানে বড় বড় কথা, বড় বড় আওয়াজ। দেখুন শুধু মানুষের উদ্বেলিত হাত, মিছিল আসছে, মিছিল দেখুন শুধু রাস্তা, সেই রাস্তা আজকে ভরে গেছে। আমি জানি না যে আজকের জনসমুদ্র ডানকুনি ব্রিজ পর্যন্ত পৌঁছে যাবে কিনা। শুধু ট্রেলার দেখেছো বিজেপি, আসল ছবি এখনো তুমি দেখোনি। আসল ছবি তুমি দেখবে, বাংলার মানুষ তুমি দেখাবে। তুমি এসআইআর এর নাম করে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছো, তুমি শুনানির নাম করে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছো, মানুষকে কষ্ট দিয়েছো। অনাথের নেতৃত্বে চণ্ডীতলা 2 নম্বর ব্লকের একটা মিছিল এসছে। সকলকে মোটরসাইকেলটা রেখে আমি চলে আসার জন্য অনুরোধ করছি ধীরে ধীরে সভা মঞ্চের দিকে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের শুধু বলবো, এখনো মিছিল আসছে। দেখুন আর একটা মিছিল আমার বাঁদিক থেকে ঢুকছে। আমি কি বক্তব্য রাখবো? উদ্বেলিত শুধু তৃণমূল কংগ্রেসের সৈনিকদের দেখছি, সৈনিকদের উদ্দীপ্ত মুখগুলো দেখছি, তাদের চোয়াল শক্ত করা লড়াই দেখছি। যে নেত্রী গতকাল কলকাতায় রাজপথে জনগর্জন তুলেছে, সেই গর্জনকে পৌঁছে দিয়ে বলবো, বিজেপি তোমার বিসর্জনের বাজনা বেজে গেছে। যতই করো হামলা, বলুন আপনারা, যতই করো হামলা, যতই করো হামলা। দেখুন মহিলা
আমাদের কি উদ্বেলিত স্বর। 1 নম্বর ওয়ার্ড থেকে জনসমুদ্রের মিছিল এসে এই জনসমুদ্রে আছড়ে পড়েছে। আমাদের চেয়ারম্যান হাসিনা শবনমের নেতৃত্বে আমি চেয়ারপারসন হাসিনা শবনম, অনাথ ঘোষ প্রত্যেককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একটু পরে রাস্তা অবরুদ্ধ হয়ে যাবে, কোনো লাগে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটু পরে আসছে, বক্তব্য রেখে চূড়ান্ত দিক নির্দেশ করবে। সুদীপরা বলবে এখানে, শুধু একদম বলবো আপনারা ধৈর্য ধরে মানুষের পাশে থাকুন, মানুষের সাথে থাকুন। যে মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়েছে, নোটবন্দির লাইনে দাঁড় করিয়েছে, আধার লিঙ্কের লাইনে দাঁড় করিয়েছে, মানুষের জীবনের আতঙ্ক এনে দিয়েছে, এই ডানকুনি পৌরসভায় আপনারা দেখেছেন 20 নম্বর ওয়ার্ডে এই এসআইআরের আতঙ্কে একজন মহিলা প্রাণ চলে গেছে। আমাদের প্রিয় নেতৃত্ব সেই হাসিনা বেগমের পরিবারের পাশে এসে যাদের দায়িত্ব নিয়েছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, সুদীপ, আমরা সবাই, আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পরের দিন এসেছিলেন। আমরা আছি মানুষের সঙ্গে, তাই তো বলি শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা, বাকি সব ভরসা খুঁজে পাওয়া যাবে না। নির্বাচন আসবে, লাল পাখি, নীল পাখি, মিঠুন পাখি, অমুক পাখি তমুক পাখি চলে আসবে। আর নির্বাচন চলে গেলে বুড়ো পাখিগুলো ডানা মুড়ে বসে জাগবে, আর উড়তে পারবে না, মানুষের কাছে পৌঁছতে পারবে না। আমফানে আমরা, বিপর্যয়ে আমরা, শুনানিতে আমরা, এসআইআরে আমরা, নোটবন্দিতে আমরা, মানুষের সাথে আমরা তৃণমূল কংগ্রেস। তাই আগামী দিন আমি বক্তব্যকে নিশ্চয়ই, আজকে বক্তব্য নিশ্চয়ই অন্য সময় আমরা রাখবো। আমরা শুধু বলবো সকল কাউন্সিলর কল্যাণ তুমিও মঞ্চের দিকে চলে এসো। উদ্বেলিত হাতে আজকের এই জনজোয়ারের সামনে দাঁড়িয়ে আমাদের পবিত্র শপথ। মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাস্তায় নেমে মানুষের জনসমুদ্রে ইটাহার থেকে আরম্ভ করে গতকাল মালদায় দেখেছেন আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে যে জনসমুদ্রের গর্জন উঠেছে, ভয় পেয়ে গেছে বিজেপি। তাই ইডিকে দিয়ে আমাদের সমস্ত নির্বাচনী তথ্য হাতলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আমরা আটকে দিয়েছি। প্রিয় জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে বলেছে হবে না, আমাদের সব তথ্যগুলোকে হাতিয়ে নিয়ে আমার বাড়িতে, আপনার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সিকে পাঠাবে। আপনারা দেখেছেন কয়েক মাস আগে আমার বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সিকে পাঠিয়েছিল সকাল 6টার সময়। সেই কাস্টমসের নাম করে 4 ঘন্টা ধরে আমার পরিবারের উপর কি অত্যাচার হয়েছে। কিন্তু আমরা হারবো না, মাথা নত করবো না। আবার একটা বড় মিছিল এসে পৌঁছেছে অনাথ ঘোষের নেতৃত্বে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই অনাথকে এবং মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাই আমরা আছি। আগামী দিন এই লড়াই আরো কঠিন হবে। বাংলার মাটিতে 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না, বাংলার মাটিতে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। যুব সভাপতি খন্দকার তুই মঞ্চে চলে এসো, সকলকে আমি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। সকলে মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে আমাদের এই আজকের সভা এক জনসমুদ্রে পরিণত হবে। তাই আমাদের প্রিয় সাংসদ আসছেন, সুদীপ এসেছে, সে বক্তব্য রাখবে। আজকের এই জনসভা থেকে ফিরে নিয়ে গিয়ে আমাদের আরো চল শক্ত করা লড়াই, এ লড়াই থাকবে, এ লড়াই আমাদের থামবে না, এ লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব, এই লড়াইকে আমরা আরো বেশি করে এগিয়ে নিয়ে যাব। চণ্ডীতলা বিধানসভার নবনিযুক্ত কোঅর্ডিনেটর আমার প্রিয় বন্ধু দিলীপ যাদব এসে উপস্থিত হয়েছে, তাকেও মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করছি, শুধু একবার সমস্যারে বলুন, আমরা সবাই মিলে লড়বো, সবাই মিলে লড়বো। এই অত্যাচারের বিরুদ্ধে মুক্তির সূর্য আমরা আনবো। বাংলার মাটিতে দাঁড়িয়ে যে অত্যাচার, কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলায় প্রাপ্য না দেওয়া, উন্নয়নকে ব্যাহত করা, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, সে উদ্বেলিত লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সে লড়াই আমাদের থাকবে। সে লড়াই আমরা আরো 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 মজবুত করবো, দৃঢ় করবো। আগামীর পথে চণ্ডীতলার উন্নয়নের রথে আমরা সকলে মিলে এগিয়ে যাব। সেই উন্নয়নের রথে চণ্ডীতলা আরো সমৃদ্ধ হবে,
আরো চণ্ডীতলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উদ্যোগ এবং বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে আরো বেশি করে উন্নয়নের আলোয় আমরা সম্প্রীতির চণ্ডীতলায়, সর্বধর্মের চণ্ডীতলায় হাতে হাত মিলিয়ে করব। দাঙ্গা এখানে শেষ কথা বলবে না, রক্তপাত এখানে শেষ কথা বলতে পারে না, অনুন্নয়ন এখানে শেষ কথা বলবে না। শেষ কথা বলবে মানুষ, শেষ কথা বলবে উন্নয়ন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, প্রিয় সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা, প্রিয় সাংসদ কল্যাণ ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। আমরা আমাদের এই জনসভায় এখন আমাদের যে মূল বক্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। সুদীপ রাহা, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহাকে আমরা বরণ করে নেবো। আমি বলবো ডানকুনি পৌরসভার পৌর প্রধান হাসিনা শবনম সহ কাউন্সিলর যারা আছেন, মৌমিতা পাল, সর্বাণী সাহ এবং আমাদের যে মমতাদি আছেন, তাদের একটা মিলিত টিম। সুদীপ রাহাকে সীমা দিয়ে আছেন, আবেদা দিয়ে আছে, সবাই এগিয়ে আসুন। যারা মহিলা কাউন্সিলররা আছেন দেবদারি দিয়ে আসুন। আমরা সবাই মিলে আমাদের ডানকুনির গর্ব সুদীপ রাহাকে আমরা ব্যাজ উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। আমরা বরণ করে নেব আমাদের প্রিয় নেতা দিলীপ যাদব মহাশয়কে আমরা বরণ করে নেব। মেন্টর নেতা আমাদের সুবীর মুখার্জি বক্তব্য রেখেছেন, সুবীর মুখার্জিকে। এবং এসসি ওবিসি এই সাংগঠনিক জেলা সভাপতি আমাদের সুরজিৎ মণ্ডলকে আমরা বরণ করে নেব। আমরা আমাদের যে মহিলা টিম আছে ডানকুনি পৌরসভার হাসিনা শবনমের নেতৃত্বে আমরা বলবো দিলীপ যাদব মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের জেলা পরিষদের মেম্বার দেবযানী চক্রবর্তী। আমরা চণ্ডীতলা বিধান দেবযানী ব্যানার্জি আমরা বরণ করে নেবো আমাদের জেলা পরিষদের মেন্টর সুবীর মুখার্জিকে। আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি যুব সংগঠনের প্রিয়াঙ্কা অধিকারী আমাদের এই জনসভায় উপস্থিত হয়েছেন, তাকে আমরা ডানকুনি সহ তৃণমূল কংগ্রেস এবং চণ্ডীতলা বিধানসভা তৃণমূল পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমাদের পিন্টু দা, সন্দীপ দাস চলে আসুন। আমাদের পার্থদা আছেন, পার্থ মজুমদার, তাদেরকেও ডেকে নিচ্ছি। প্রিয়াঙ্কা অধিকারীকে আমি বলবো যে ডানকুনি পৌরসভার যারা কাউন্সিলর আছেন একত্রে মিলে আমাদের যুব সংগঠনের নেত্রী প্রিয়াঙ্কাকে বরণ করে নেবেন। এখন বক্তব্য রাখার জন্য আমাদের দলের মুখপাত্র এবং পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ সহসভাপতি সুদীপ রাহাকে অনুরোধ করছি। সুরজিৎ মণ্ডল আমাদের সাংগঠনিক জেলার এসসি ওবিসি সভাপতি, তাকে বরণ করে নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। সুরজিৎ মণ্ডল আমাদের এসসি ওবিসি সভাপতি এই সাংগঠনিক জেলার, তাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের ডানকুনি মিউনিসিপাল জেলা কাউন্সিলররা আছেন। মাইক ম্যান একটু আসুন মঞ্চে। হ্যালো, 4 নম্বর ওয়ার্ড হাসান মণ্ডলের নেতৃত্বে আর একটা বড় মিছিল আসছে। আমি হাসান মণ্ডলকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 1 থেকে 21 ডানকুনি টাউনের সমস্ত ওয়ার্ডের সমস্ত বুথের যারা এসছেন তাদের সবাইকে, এবং সেই সঙ্গে সঙ্গে 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে বিশেষ করে কৌশিক থেকে শুরু করে অনাথ থেকে শুরু করে যাদের দেখতে পাচ্ছি, আমাদের পম থেকে শুরু করে সবাইকে আন্তরিক কোথায় গেল? এখন আমি সকল অতিথিকে একটু বসার জন্য বলছি, মঞ্চটাকে একটুখানি। আমাদের আজকের এই জনসভার
জনসমুদ্রে বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমাদের অত্যন্ত প্রিয় সুদীপ রাহা। অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে আমরা কেন সমবেত হয়েছি। বহু মানুষ চণ্ডীতলা ব্লক থেকে, ডানকুনির 1 থেকে 21 সবকটা ওয়ার্ড থেকে, আমাদের কর্মী সমর্থক, সাধারণ সহযোদ্ধা সহ, এমনকি ভোট সুরক্ষা শিবির যেটা চলছে তার পাশাপাশি এসআইআর এর ক্যাম্পের পাশাপাশিও। সুবীর কাকু মঞ্চে এসো। আমাদের সর্বস্তরের নেতৃত্ব, পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের উত্তরপাড়া পৌরসভার চেয়ারপারসন, দলের গরিষ্ঠ নেতৃত্ব সহ সকলে আছেন। এখান থেকে আরেকটা জায়গায় যেতে হবে, তাই আমি একটু আগে বলে নিলাম এবং নিশ্চিতভাবে বাকিরা পরে বলবেন। এবং আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াই আন্দোলনের সঙ্গী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি মশাটে বক্তব্য রাখে এখানে বলবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। মিটিংটা শুরু হওয়ার আগে সবাই মিলে সমস্বরে, যাতে ডানকুনি থেকে আওয়াজটা একদম বহিরাগত পরিযায়ী পাখিদের কানে ঢুকে যায় যে চণ্ডীতলা বিধানসভায় বিজেপির কোনো জায়গা নেই। জয় বাংলা। আরো জোরে বলতে হবে, পেছনে যারা আছেন বসে যাও, বসে যাও। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনি মুম্বাইতে থাকা অভিনেতাদের পাঠিয়ে চণ্ডীতলা দখল করবেন? এটা বাংলার মাটি। যখন করোনা হয়েছিল কোথায় ছিলেন? যখন একটা ব্রিজ ভেঙে যায় কোথায় থাকেন? যখন বন্যা হয় কোথায় থাকেন? যখন সাধারণ মানুষের বাজার পুড়ে যায় কোথায় থাকেন? বিজেপি শুধু ফেসবুকে। কালকে রাত্রির থেকে কয়েকজন কাঁদছে, সুদীপ কেন আসবে, সুদীপ কেন বলবে, সুদীপ কেন লিখবে? আরে আমার পাড়া, আমার মাটি, আমার মাঠ, দল যদি বলে যেখানে বলবে সেখানে গিয়ে পতাকা লাগিয়ে আসবো। হাজার বার নয়, লক্ষ বার আসবো। যারা দুঃখ পেয়েছেন তাদের সমবেদনা জানাচ্ছি। আপনাদের দুঃখ দীর্ঘজীবী হোক। আপনারা দেখেছেন গত পরশুদিন, জিয়াদা বসো না, গত পরশুদিন ইডি এসছে, বাংলা ইডি পাঠিয়েছে। আমরা বলছি যতই পাঠাও ইডি, 26-এ আবার দিদি হবে তো? যতই পাঠাও ইডি, 26-এ আবার দিদি। মোটা ভাই আর সিবিআই, বাংলায় থাকবে দিদি ভাই, বিজেপি ভাই ভাই। তাই আমি আপনাদের বলবো, 2014 সাল থেকে একটা সরকার আপনাদের কতবার লাইনে দাঁড় করিয়েছে। 2014 সালের পরে, নোটবন্দির পরে, নোটবন্দির জন্য কতবার ব্যাংকের লাইনে দাঁড়িয়েছেন? 10 দিন ধরে 2000 টাকার নোট বাতিল, তার জন্য লাইনে দাঁড়িয়েছেন। তারপরে কি বললো? বললো আমার আধার, আমার পরিচয়। আধার কার্ডের জন্য 3 দিন ধরে লাইন দিয়েছেন। একদিন লাইন দিয়েছেন হাতে ছাপ দেওয়ার জন্য, একদিন লাইন দিয়েছেন চোখের মনির ছবি তোলার জন্য, একদিন নামটা ভুল এসছে তার জন্য লাইনে দাঁড় করিয়েছে। তারপরে কি বললো? তারপরে বললো ব্যাংকের সাথে আধার নাম্বারটা লিঙ্ক করতে হবে, তার জন্য ব্যাংকে গিয়ে 3 দিন ধরে লাইন দিলেন। তারপর আজকে আবার এসআইআর এর জন্য লাইনে দাঁড় করিয়েছে। একটা সরকার 12 বছরে আপনাকে 24 বার লাইনে দাঁড় করিয়েছে। 2026 সালে একবার মানুষের লাইনে দাঁড়িয়ে পদ্ম ফুলটাকে কাটতে হবে, সরকারটাকে উল্টাতে হবে। তার লড়াই 26-এর লড়াই, তার জন্য বাংলাকে জেতাতে হবে। তাই বাংলায় কথা বললে বাংলাদেশি,
আর তার আগে ডানকুনিতে তো জ্বলন্ত উদাহরণ আছে, আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলর বলছে মৃত। কোথায় কোথায় সূর্যদা? একবার এসো, সবাই দেখুক, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে সবাই দেখুক, এসো একবার। আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলর তাকে মৃত বানিয়ে দিয়েছে। আমরা বলছি সর্ষের ভোটের যদি ভূত ভরতে চাও, চোখে সর্ষে ফুল দেখাবো আমরা। এই ডানকুনির মাটিতে আপনারা 40-46 হাজার, আমাদের লিড ছিল বিধানসভা ভোটে 41,000। আগামী বিধানসভায় আমাদের লক্ষ্য 85,000। 85,000 লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য নবান্নে পাঠাতে হবে। একটা বিজেপি কোথাও এসআইআর এর ক্যাম্প করেছে? সিপিএম করেছে? কংগ্রেস করেছে? করেনি। করেছে কে? তৃণমূল কংগ্রেস। যারা বিএলও 2 আছে, বিএলএ 2 একটু হাত তুলবেন। বিএলএ 2 যারা আছেন, রান্না রেখে দিয়ে, সিরিয়াল দেখা ছেড়ে দিয়ে, ছেলেকে স্কুলে দেওয়া ছেড়ে দিয়ে এসআইআর এর ক্যাম্পে বসে আপনারা মানুষ, আপনারা ছিলেন বলে, তৃণমূলে আপনাদের মতো কর্মীরা আছে বলে, নেতারা আছে, আজকের মঞ্চ থেকে বিএলএ 2 দের প্রণাম, সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা না থাকলে জোড়া ফুল থাকে না, আপনারা না থাকলে নেতারা থাকে না, আপনারা না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উজ্জ্বলতা তা থাকে না। তাই আমি আপনাদের বলবো, এ লড়াই বাংলা বিরোধীদের বিরুদ্ধে লড়াই। যারা বাংলায় কথা বলে তারা সবাই নাকি বাংলাদেশি। আরে বিজেপিকে বলুন, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত কোন গুজরাটের ছেলে লেখেনি, লিখেছে বাংলার ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর। সারা ভারতবর্ষ যে বন্দে মাতরম বলে, বন্দে মাতরমের জন্মদাতার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার ছেলে, বাংলার মাতঙ্গিনী, বাংলার মেয়ে, এই বাংলাকে তোমরা বাংলাদেশি বলেছো। ভারতবর্ষের মাটিতে যারা কোনোদিন স্বাধীনতা আন্দোলন করেনি, তারা আজকে এসছে বাংলায় জ্ঞান দিতে। আপনি ভারতবর্ষের লোক কিনা, আপনি ভোটার হিসাবে ভোট দেবেন কিনা, সেটা নাকি ঠিক করে দেবে বিজেপি। আপনার বাবার জন্মের সার্টিফিকেট চাইছে। আমরা বলছি মোদিবাবু, চ্যালেঞ্জ করছি, আগে আপনার বাবার জন্মের সার্টিফিকেটটা টাঙিয়ে দিন, তারপরে আমরা আমাদের সার্টিফিকেটটা দেখাবো, তার আগে দেখাবো না। এই লড়াই আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। পাখি আসবে, পাখি উড়ে যাবে, দিদি কিন্তু থেকে যাবে। ভোট এলেই ইডি, ভোট এলেই সিবিআই, ভোট এলেই এসআইআর, ভোট এলেই ইলেকশন কমিশন, ভোট এলেই হাজারো এজেন্সি। আমরা আপনাদেরকে বলছি, বিজেপির কাছে তো সব আছে। বিজেপির কাছে ইডি আছে, বিজেপির কাছে সিবিআই আছে, বিজেপির কাছে সিআইএসএফ আছে, বিজেপির কাছে সিআরপিএফ আছে, বিজেপির কাছে এসআইআর আছে, বিজেপির হাতে ক্ষমতা আছে, আর বাংলার কাছে মমতা আছে। ক্ষমতা নয়, মমতা দিয়ে লড়াই হবে। কালকে রাত্রির বেলা একজন কোর্টে গেছে, কোর্টে গিয়ে বলেছে আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানহানির মামলা করব। না কেন? মমতা ব্যানার্জি বলেছে যে শুভেন্দু অধিকারী কয়লার টাকা পাচার করে। আচ্ছা, যার মান থাকে সে তো মানহানির মামলা করে। বাংলার 10.5 কোটি মানুষ আপনাকে দেখেছে। বাংলার 10.5 কোটি মানুষ শুভেন্দু অধিকারীকে কাগজ মুড়ে টাকা নিতে দেখেছে। আপনারা দেখেছেন কি দেখেননি? টিভির পর্দায় দেখেছেন তো শুভেন্দু অধিকারীকে কাগজ মুড়ে টাকা নিতে? জোরে বলুন, দেখেছেন? দেখেছেন? পেছনে যারা দাঁড়িয়ে আছেন দেখেছেন? তাহলে কাগজ মুড়ে টাকা নেওয়া নেতা সে বলছে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা করব। যতই করো মামলা আর যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এটা বাংলার স্লোগান। আমরা পরিষ্কার বলছি, একজন নাগরিকের নামও যদি বাদ যায়, বাংলা দেখিয়ে দেবে বাংলার আগুন কি জিনিস। আপনারা কি ভাবছেন? বিজেপি কি ভাবছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল সভা শুরু হয়ে গেছে। আমরা দিল্লিটা কি স্থগিত করে দিয়েছি? আজ্ঞে না। খসড়া তালিকাটা বার করেছেন,
ফাইনাল লিস্টটা বেরোবে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্টটা বেরোনোর পরে আমরা দেখব। আপনি বলেছেন 1 লক্ষের বেশি মানুষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে আপনি বলেছেন এরা সবাই সাসপিসিয়াস। আচ্ছা মোদিবাবু, আপনি তো বাংলায় খসড়া তালিকা প্রকাশ করে 58,20,000 লোকের নাম বাদ দিয়েছেন খসড়া তালিকা থেকে, এতজনের নাম বাদ। আর শুভেন্দু কি বলেছে? বলেছে বাংলাদেশি, বাংলায় বাংলাদেশিরা থাকে, বাংলায় রোহিঙ্গারা থাকে। আমি বিজেপিকে জিজ্ঞেস করব, 58,20,000 নাম যে বাদ দিয়েছেন, আপনি 58 জন বাংলাদেশির নাম একটু লিস্ট করে দিন তো, আমরা একটু দেখি কটা বাংলাদেশিকে তোমরা চিহ্নিত করতে পেরেছো। ডানকুনি নিয়ে কোথাও খবর করে দিচ্ছে। আমরা আপনাদের বলি, বর্ডার পাহারা দেয় কে? বিএসএফ। কয়লা পাহারা দেয় কে? সিআইএসএফ। সিআইএসএফ এর মন্ত্রী কে? অমিত শাহ। বিএসএফ এর মন্ত্রী কে? অমিত শাহ। বলছে ইডির ঘরে ঢুকে দিদি ফাইলটা নিয়ে চলে এলো, ইডি কিছু করতে পারলো না কেন? আরে ইডি কিছু করতে পারলো না কেন সেটা অমিত শাহকে জিজ্ঞেস করো। ইডি যদি মমতা ব্যানার্জিকে কিছু করতে না পারে, তাহলে তো সবার প্রথম উচিত অমিত শাহ পদত্যাগ করা, পদত্যাগ করে স্বরাষ্ট্রমন্ত্রীটা মমতা ব্যানার্জিকে করে দেওয়া। লজ্জা হওয়া উচিত। মনে রাখবে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি হলে বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা যত ভয় দেখাবে, আমাদের জয়ের রাস্তা তত প্রশস্ত হবে। আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের সভাস্থলে এসে উপস্থিত হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা, আপনারা আমার অধিকার নিয়ে কখনো হাইকোর্টে লড়ছেন, কখনো সুপ্রিম কোর্টে লড়ছেন। আজকে সকালবেলাও আমরা সুপ্রিম কোর্টে ইডির বিরুদ্ধে ক্যাভিয়েট ফাইল করেছি। আমরা আপনাদের বলছি, গতকালকে দেখেছেন আমাদের মহিলা সাংসদদের কিভাবে টানা হেচড়া করে, কিভাবে নির্লজ্জ পদ্ধতিতে এই বিজেপির লোকেরা কার্যত লাঞ্ছিত করেছে, অবদমিত করেছে। আমি আপনাদের তাই বলি, এই বিজেপি মহিলাদের সম্মান করে না। যে বিজেপি মায়েদের সম্মান করে না, সেই বিজেপির বিরুদ্ধে মায়েদের সবার প্রথমে এগিয়ে আসতে হবে। স্বামী বিবেকানন্দের জন্মতিথি আজকে 10ই জানুয়ারি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না, জাগে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদের পাশে দাঁড়িয়েছেন। সাংসদ এসছেন, আপনারা করতালি দিয়ে তাকে স্বাগত জানান, স্বাগত জানান। আচ্ছা, শ্রীরামপুরের মানুষ কিন্তু খুব গর্বিত। বিজেপি তো এত লোকেদের নিয়ে কথা বলে। আরে বিজেপি, তোদের হিম্মত আছে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে একটা দুর্নীতির কথা বলতে পারবি? পারবি না, পারবি না। 6 বারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের লড়াইয়ের সঙ্গী। শুভেন্দুর মতো ঘুষখোর নয়, কাগজমুড়ের টাকা নেওয়া নেতা নয়। তাই আমরা গর্ব করে বলি, এই শ্রীরামপুর আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি 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 ভোট দিয়ে 4র্থবারের জন্য নবান্নে পাঠাবে। এত মায়েরা এসছেন, মাতৃশক্তি, দুর্গা শক্তি। দিদি আপনাদের জন্য লক্ষ্মীর ভান্ডার করেছে তো? মায়েরা করেছে তো? শুনতে পাচ্ছি না, জোরে বলুন। করেছে? আপনারা খুশি? বিজেপি কি বলেছে শুনেছেন? বিজেপির নেতা কি বলছে একবার শুনুন। বললো যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায় তাদেরকে ঘরে বন্দি করে রাখতে হবে। ভুলে যাস না বিজেপি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত এই পাষাণ বেদিতেই তোমাদেরকে ভালো করে এই মায়েরাই বোধ করবে। এত বড় বিজেপি ধনুদ্ধর হয়নি যে মায়েদের বেঁধে রাখবে। যারা মায়ের আঁচলে হাত দেয়, সেই হাতকে রাজনৈতিক ভাবে গুলিয়ে দিতে হবে, কালো হাত ভেঙে দিতে হবে। তার জন্য আমাদের লড়াই। এত বড় হিম্মত! যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদেরকে তুমি বেঁধে রাখবে, তাদের তালা দিয়ে রাখবে। বিজেপির হাতে তরোয়াল ত্রিশূল থাকলে আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারটা
নিয়ে 26-এর নির্বাচনে দাঁড়াবেন। আমরা দেখতে চাই কার জোর বেশি, লক্ষ্মীর ভান্ডারের জোর বেশি না বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির জোর বেশি। কি মায়েরা পারবে তো? পারবে তো? জোরে বলো, পারবে তো? জিতবে তো? দিদির সঙ্গে থাকবে তো? লক্ষ্মীর ভান্ডারকে টুকলি করিস, টুকলি করে করেছে লাডলি বেহেন যোজনা। কন্যাশ্রীকে টুকলি করে করেছে কি বেটি বাঁচাও বেটি পড়াও। আর কুলদীপ সেঙ্গারের পার্টি লজ্জা করে না? কুলদীপ সেঙ্গার একজন ধর্ষককে বিজেপি মালা পরিয়ে বরণ করে। ধর্ষকদের পার্টি চাই না আমরা, ধর্ষকদের পার্টি চাই না। এই ডানকুনির মাটিতে যারা মিটিং করে গেছেন, সিপিএম কি একটা বাঁচাও যাত্রা করছে নাকি, তাই না? বাঁচাও যাত্রা করে বলছে ভেনিজুয়েলার পাশে বাংলা। আরে ভেনিজুয়েলার পার্টি অফিসটা নিয়ে ভেনিজুয়েলায় চলে যাও না। এসআইআর নিয়ে তো কথা বলো না, 100 দিনের কাজ নিয়ে তো কথা বলো না, বাংলার মানুষের ওপর বঞ্চনা লাঞ্ছনা নিয়ে তো কথা বলো না। তাই আমি আপনাদের বলবো, এ লড়াই লড়তে হবে, জিততে হবে। এ লড়াইতে বাংলা থেকে বিজেপিকে শূন্য করতে হবে। শুভেন্দু বলছে 26-এর নির্বাচন মুখ্যমন্ত্রী বদল করবার নির্বাচন। আমরা বলছি 26-এর নির্বাচন বিরোধী দলনেতা বদল করবার নির্বাচন। আমরা বিরোধী দলনেতাকে বদল করব, পদ্ম ফুলটা উল্টে দেব, পদ্ম ফুলটা ছিঁড়ে ফেলবো। শুধু একটা কথা বলে শেষ করি, মমতা ব্যানার্জির বিরোধিতা করে কেউ টিকতে পারেনি। 2011 সালে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র। আমাদের বিধায়ক এসেছেন, তাকে স্বাগত জানাবো। মঞ্চে আসুন। আমাদের মাননীয় বিধায়ক সব সময় মানুষের পাশে থেকে, তাকে স্বাগত জানাই। তো করতালি দিয়ে স্বাগত জানান। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন, অভিবাদন। তো 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র। 2016 সালে নারায়ণগড় থেকে হেরে গেছিলেন। মেয়াদ কতদিন? 5 বছর। 2016 সালে বিরোধী দলনেতা ছিলেন হুগলির আব্দুল মান্নান, 5 বছরের মেয়াদ, হেরে গেছিলেন। 2026 সালে 2021 থেকে 26 যেটা গদ্দার বিরোধী দলনেতা, সেটাও হারবে। বিরোধী দলনেতার মেয়াদ মাত্র 5 বছর। 5 বছরের বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে টেকা যায়নি, যাবে না। তাই আমি আপনাদের বলবো, এত মানুষ পায়ে পায়ে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের বক্তা সাংসদ পার্লামেন্ট কাঁপিয়ে দিয়েছেন, পার্লামেন্ট কাঁপিয়ে দিয়েছেন। সারা ভারতবর্ষের মানুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে যান, তাকে স্যালুট করে একটাই কারণে, যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের আন্দোলনের সঙ্গে। কোথায় ছিলেন সবাই? ভিখারি পাসওয়ানের সময় কোথায় ছিলেন? আর আমি ছাত্র যুবর প্রতিনিধি হিসেবে আমি আলাদা করে একটা কংগ্রাচুলেশন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, 32,000 শিক্ষকের চাকরি যিনি ফিরিয়ে দিয়েছেন সিপিএম এর বিরুদ্ধে মামলা বিকাশদের হারিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসংস্থানের স্বপ্নকে যিনি বাস্তবায়িত করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। সকলে এক থেকে, ঐক্যবদ্ধ থেকে এই বিধানসভা থেকে একদম সাফ করতে হবে, ধুয়ে মুছে। তাহলে শেষ করব, যতই করো হামলা, শুনতে পাচ্ছি না গো, পেছনে যারা দাঁড়িয়ে আছেন, ও জেঠু, আমি জানি যে শীত পড়েছে, ঠান্ডা পড়েছে, কিন্তু বিজেপিকে গণতান্ত্রিকভাবে ঠান্ডা করে দিতে হবে একদম। তার জন্যে যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, তাহলে কি বললাম? যতই পাঠাও ইডি, থাকবে আবার দিদি। আর মোটা ভাই আর সিবিআই, বাংলায় কিন্তু দিদি ভাই, বিজেপির ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। 14ই ফেব্রুয়ারির পরে দিল্লি আমরা যাব এবং আমরা দেখব ভ্যানিশ কুমারের কত দাম। আমাদের ডানকুনি থেকে ভুতুরে কাউন্সিলর, তাকেও নিয়ে যাব। কি করেছে? এত ভয়, বিজেপির এত ভয় আমাদের। ওরে তোরা যত ভয় দেখাবি, আমাদের জয়ের রাস্তা তত প্রশস্ত হবে। আগামী 26 বিজেপি ভ্যানিশ, আগামী 26 বিজেপি ফিনিশ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা,
বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের মধ্যে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা। বক্তব্য চলাকালে জনপ্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন চণ্ডীতলা বিধানসভার জনপ্রিয় বিধায়ক সাথী খন্দকার। আমি এই শহরের সভাপতি এবং পৌরসভার পৌর প্রধান প্রকাশ রাহা, সূর্য দে, কবিরুল আলম, কল্লোল ব্যানার্জি সহ জিয়ারুল আকর সকলকে বলবো আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পুষ্পস্তবক, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। পীযূষ কান্তি পান সহ দেবাশিস নন্দী যারা আছেন, আমাদের চিন্ময় নন্দী, সকলকে বলবো আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেওয়ার জন্য। এবার আমরা বরণ করে নেব ডানকুনি পৌরসভার পৌরপ্রধান হাসিনা শবনম থেকে শুরু করে আমাদের বর্ণনা বলছি আমার সাথী খন্দকারকে বরণ করে নেব আমাদের চেয়ারম্যান হাসিনা শবনমের নেতৃত্বে দেবযানীদি এবং যারা ডানকুনি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, মহিলা কাউন্সিলর আছেন তারা এগিয়ে এসে সাথী খন্দকার চণ্ডীতলা বিধানসভা বিধায়ক তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। অর্পিতা আছে, অর্পিতা সোমা চ্যাটার্জি, অর্পিতা কুণ্ডু হালদার, সোমা চ্যাটার্জি সকলে মিলে বিধায়ক সাথী খন্দকারকে বরণ করে নিচ্ছেন। পুষ্পস্তবক, উত্তরীয় এবং এখন এই সভায় বক্তব্য রাখবেন এই অখণ্ড জেলার প্রাক্তন সভাপতি, উত্তরপাড়া কোতরং পৌরসভার চেয়ারম্যান শ্রদ্ধেয় দিলীপ যাদব মহাশয়। ইতিমধ্যে আমাদের মঞ্চের আমাদের সকলের নেতা প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন। আমার আপনাদের কাছে শুধু আবেদন, আমি গত কয়েকদিন আগে একটা জায়গা বলছিলাম যে 2009 সালের পরে এই লোকসভা কেন্দ্রে বিভিন্ন নির্বাচন, সেই নির্বাচনগুলো তার সময় মতো সম্পন্ন হয়েছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অথবা রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হওয়ার পরে এই চণ্ডীতলা অথবা ডানকুনিতেও 3 বার বিধানসভা এবং 3 বার পৌরসভা নির্বাচন হয়েছে। এটা বাদ দিয়ে অন্য জায়গায় সমগ্র লোকসভা কেন্দ্রেই 3 বার করে বিধানসভা এবং 3 বার করে হয় পৌরসভা নালে পঞ্চায়েতের নির্বাচন হয়েছে। শুধুমাত্র মানুষের পাশে থাকা, শুধুমাত্র মানুষের সঙ্গে থাকা, উন্নয়নকে পাখির চোখ করে যে মানুষটি প্রতিনিয়ত দলের সহকর্মীদের পাশে থাকা, মানুষের অধিকারের লড়াই লোকসভার ভেতরে দাঁড়িয়ে এবং একই সঙ্গে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যে সংগ্রাম করেছে, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সাংসদ এসে পৌঁছেছেন। উনি বক্তৃতা করবেন, তার বক্তব্যই আমরা সবাই শুনব। আমি আপনাদের কাছে আমি শুধু বলি, তৃণমূল কংগ্রেস যেভাবে সাংগঠনিক কাজকর্ম করে, সেই সাংগঠনিক কাজকর্ম অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো অত্যন্ত পরিকল্পনা মাফিক সেটাকে শক্তিশালী করেছেন। এই শক্তি নিয়ে আমরা 2026-এর নির্বাচনে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষের পাশে থেকেছেন, যেভাবে বাংলাকে সমৃদ্ধ করেছেন, বাংলার সর্বস্তরের মানুষকে তিনি আনন্দে রেখেছেন, সেই বিশ্বাস মানুষের মধ্যে আছে। সেটা নিয়ে আমরা নির্বাচনে যাব। শুধুমাত্র আমাদের নজর রাখতে হবে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটি মানুষের সঙ্গে আমাদের সুন্দর সম্পর্ক এবং মানুষের প্রয়োজনে
আমরা দলের একজন সৈনিক হিসাবে যেন কাজ করতে পারি, এইটুকু আমরা করতে পারলে আবার 2026 সালে আমরা 200-250 সিটে আবার আমরা আমাদের প্রার্থীদের জয়যুক্ত করতে পারবো। এটাই বাংলায়, এটাই 26-এ হবে। এটা হওয়ার জন্য আমাদের কোথাও নিজেদের মধ্যে কোথাও এই ভাবনা না আসে যে কম পরিশ্রম করলেও নির্বাচন হবে, কম পরিশ্রম করলেও সংগঠন হবে। পরিশ্রম একদম আরো বেশি করতে হবে আমাদের সকলকে, সর্বস্তরে যেভাবে দলের নির্দেশ আসবে। আপনারা কয়েকদিনের ঘটনা, সেই ঘটনার সম্পর্কেও আমাদের মাননীয় সাংসদ বলবেন। শুধু বলি, মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা বললেই সারা বাংলায় তৃণমূল কংগ্রেস রাস্তা নামে। সেই তৃণমূল কংগ্রেসকে হারানো যায় না, দমানো যায় না, এটাই মাথায় রাখতে হবে বিরোধীদের। তারা বিভিন্ন জায়গায় সভা করছেন, সভায় অনেক কথা বলছেন, তার সমস্ত কথা কাউন্টার করে দিতে হবে আমাদের কাজের মাধ্যমে। এই কথা বলে আগামী দিন 2026 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে আবার আমরা সবাই জোট বেঁধে একসঙ্গে নির্বাচনে আমরা লড়াই করে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করব। এই কথা বলে মঞ্চে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় বিধায়ক সাথী খন্দকার, এই পৌরসভার পৌরপ্রধান, মেন্টার, পৌরসভার সমগ্র বোর্ডের মেম্বার এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মেম্বাররা সকলে আছেন। সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সংগঠনের সভানেত্রী প্রিয়াঙ্কাকে, প্রিয়াঙ্কা অধিকারী। প্রথমেই ধন্যবাদ জানাই এই ডানকুনির মানুষকে। আজকে আপনারা বারবার প্রমাণ করেন এবং আজকেও প্রমাণ করলেন যে ডানকুনির মাটি তৃণমূলের দুর্জয় ঘাঁটি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রিয় সাংসদ, কাজের মানুষ, কাছের মানুষ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত হয়েছেন আপনাদের বিধানসভার বিধায়ক সাথী খন্দকার মহাশয়া থেকে এই অঞ্চলের সমস্ত তৃণমূল নেতৃত্ববৃন্দ, পৌরসভার চেয়ারম্যান, উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান আমার আগে বক্তব্য রাখলেন। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, সকলের নাম আলাদা করে বলছি না, তার কারণ বক্তব্য শোনার জন্য আপনারা কল্যাণ ব্যানার্জির বক্তব্য শোনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি শুধু বলবো যে আপনারা জানেন 2026 সাল পড়ে গেছে। 26 সাল এমন একটা গুরুত্বপূর্ণ সাল, যেই সালে আপনারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা চতুর্থবারের জন্য শুধু মুখ্যমন্ত্রীর আসনে বসাবেন না, তার সাথে সাথে এই বাংলার গণতন্ত্র যাতে লুণ্ঠন না হয় সেটা দেখবেন। আপনারা জানেন একটা পরিযায়ী পাখি, একটা দল ভোটের সময় আপনাদের সামনে আসে, ভোট চায়, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা দিল্লিতে চলে যায়। আজকে যখন কোভিড হয়েছিল, যখন আমফান হয়েছিল, যখন প্রাকৃতিক দুর্যোগ বা মানুষের কোনো অসুবিধা হয়, তখন তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা আপনাদের পাশে থাকে। কোনো বিজেপি, কংগ্রেস, সিপিএমকে কিন্তু আপনারা পাশে দেখতে পান না। তার কারণ এটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা, যে মানুষের বাড়িতে তুমি সুখের সময় নাও যেতে পারো, কিন্তু দুঃখের সময় তোমাকে মানুষের সাথে থাকতেই হবে। আজকে বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে যারা, তারা দিনের পর দিন বাংলার মনীষীদের অপমান করছে। তারা রাজা রামমোহন রায়কে অপমান করছেন। তিনি বলছেন তার রাজা রামমোহন রায় নাকি ইংরেজের দালাল ছিল। তারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে। যারা আমাদের মেরুদণ্ড, এই বাঙালির মেরুদণ্ড, সেই বাঙালিকে দিনের পর দিন বাঙালির মেরুদণ্ডতে আঘাত হানছে। এর জবাব আপনারা গণতান্ত্রিকভাবে দেবেন, এটা আমার বিশ্বাস। কিন্তু বিজেপি যেটা করছে, এই বাংলাকে এসআইআর করে অশান্ত করার চেষ্টা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা যদি বৈধ ভোটারের নাম কাটা যায় তাহলে আমরা দিল্লিতে যাব। এবং আপনাদের সাংসদ, আমাদের সকলের অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যদি বৈধ ভোটারের নাম কাটা যায় তাহলে আমরা বিজেপিকে কোর্টে বুঝে নেব।
আজকে যখন ঘুষপেটিয়া এই বাংলায় নাকি প্রচুর ঘুষপেটিয়া ঢুকে গেছে, কিন্তু আপনারা এসআইআর এর পর দেখলেন একটাও ঘুষপেটিয়া বেরোলো না। কি করলো? বৈধ ভোটারের নাম কাটা গেল, বৈধ ভোটার যারা বেঁচে আছেন তাদেরকে মৃত বলে ঘোষণা করলো। তার কারণ বিজেপি, ইডি, সিবিআই আর নির্বাচন কমিশন ছাড়া জিততে পারবে না। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলবো যে আগামী 26-এ আমাদের সময় এসছে চোখে চোখ রেখে 1 ইঞ্চি মাটি না ছাড়ার লড়াই। সেই লড়াই আমরা লড়ব, আপনারা সকলে সেই লড়াইয়ে সামিল হবে। আমি আরেকবার ধন্যবাদ জানাই সকলকে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হোক মা মাটি মানুষের। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ এখন বক্তব্য রাখবেন আমাদের প্রধান বক্তা, আমাদের অন্যতম, আমাদের অভিভাবক, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ সম্মানীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নমস্কার। ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই যে সভা, সেই সভার সভাপতি ভাতৃপ্রতিম প্রকাশ। এখানে উপস্থিত আছে আমাদের বিধায়ক স্বাতী খন্দকার, উপস্থিত আছে মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন হাসিনা শবনম সহ সমস্ত কাউন্সিলর বৃন্দ, আছে সুরজিৎ, আছে আমাদের সুবীর মুখার্জি রয়েছে, আছে দিলীপ, আছে আরো অন্যান্য সমস্ত কাউন্সিলর বৃন্দ, অন্যান্য প্রিয়াঙ্কা আছে, আরো যারা রয়েছেন প্রত্যেকের সংগঠনের নেতা নেত্রী যারা রয়েছেন, এবং সর্বোপরি আমার সামনে যারা বসে আছেন, এসছেন দূর দূরান্ত থেকে। আমি প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাই। এই পশ্চিমবাংলায় রাজনীতির অনেক রকম রং আমরা দেখেছি, অনেক লোক, কিন্তু বাংলার রাজনীতিতে যে বিরোধী শক্তি বাংলায় লড়াই করে মানুষের জয়, মানুষের মন অর্জন করে, মানুষ আস্থাকে বিশ্বাস করিয়ে, যিনি এই পশ্চিমবাংলায় একদিন সর্বশ্রেষ্ঠ বিরোধী দলের নেত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আজ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে সারা ভারতবর্ষে আজকে 1 নম্বর জায়গায় গেছেন। রাজনীতি যতক্ষণ রাজনীতির মধ্যে থাকে ততক্ষণ কিন্তু গণতন্ত্র থাকে, কিন্তু রাজনীতিতে ক্ষমতা পাওয়ার জন্য যদি সংবিধানের ধারা, আইনের ধারাকে মিসইউজ করা হয়, তাহলে জানবেন আঘাত কিন্তু গণতন্ত্রের উপর পড়ে। গণতন্ত্রের সবচেয়ে বড় কথা কারা? ভারতবর্ষ হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ, এবং এই গণতন্ত্রে সবচেয়ে বড় অধিকার কার? সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভারতবর্ষের মানুষের। শুধু ভারতবর্ষের মানুষের ইচ্ছের উপরে ভারতবর্ষের গণতন্ত্র আজকে এই রকম একটা শক্ত জায়গায় দাঁড়াতে পেরেছে। অধিকারটা কোথায় আছে? অধিকারটা আছে 5 বছর অন্তর আপনার যে ভোটদানের অধিকার, সেই অধিকারটাই হচ্ছে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ অধিকার জানাবেন। কারণ এই অধিকারে আপনি ঠিক করেন আপনার এমপি কে হবে, আপনার এমএলএ কে হবে, আপনার কে সরকার তৈরি করবে, কে পশ্চিমবাংলার সরকার তৈরি করবে, কে ভারতবর্ষের সরকার তৈরি করবে। এবং এই অধিকার এবং ভোটদানের ভোট
দেওয়ার জন্য ভারতবর্ষ গণতন্ত্র আজকে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র হিসেবে সমাদৃত হয়েছে। এখন যদি সেই অধিকারটাকে মানুষের কেড়ে নেওয়া হয়, তাহলে গণতন্ত্রের আর কি রইল? গণতন্ত্রটাই রইল না, আঘাত রইল। আজকে নতুন করে যে এসআইআর হচ্ছে, এসআইআর হওয়ার জন্য আমাদের কোনো বিরোধিতা নেই। বিরোধিতাটা হচ্ছে প্রসিডিওর, যে পদ্ধতিতে হচ্ছে। এই পদ্ধতির আমরা বিরোধ করছি, আমরা লড়াই করছি। ইলেকশন কমিশনে বারবার গেছি, অপমানিত হয়ে ফিরে এসেছি। তবু আমাদের ছেলেরা, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা এসআইআর নিয়ে যে যা কাজ করছে, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল এসআইআর নিয়ে এখনো কর্মী এভাবে কাজ করে না। অভূতপূর্ব কাজ করছে, তারা প্রচুর খাটছে। এমন কোনো বুথ নেই পশ্চিমবাংলায় যে বুথে আমাদের ছেলেরা খাটছেন। আমাদের ছেলেরা খাটছে, প্রতিটি জায়গায় ছেলেরা আমাদের খাটছে। কিন্তু আচ্ছা, এই ধরুন ৮০,০০০ বুথ গোটা পশ্চিমবাংলায়, তো ৮০,০০০ বুথে ৮০,০০০ বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। সেই ৮০,০০০ বুথে যে বিএলওরা অ্যাপয়েন্টমেন্ট হলো, সেই বিএলওরা ৩ সপ্তাহ ধরে কাজ করলো, তাদের উপর ফোর্স দেওয়া হলো, এই কাজ এর মধ্যে করতে হবে, এই কাজ এর মধ্যে করতে হবে, এই কাজ ওর মধ্যে করতে হবে। তাতে প্রায় বিএলও প্রায় ৪৩ থেকে ৪৫ জন মারা গেল বা সুইসাইড করলো। তারা সমস্ত খেটে খুঁটে একটা ড্রাফট লিস্ট তৈরি করে দিল, যেটা ইলেকশন কমিশন পাবলিশ করলো। সেই ড্রাফট লিস্টে কি বলল? যে ৫৮ লক্ষ ভোট হয় মৃত, যার মধ্যে সূর্য পড়ে একজন, ও তো মৃত, ইলেকশন কমিশন ওকে ডিক্লেয়ার করে দিয়েছে মৃত। তো হয় মৃত, না হলে পার্মানেন্টলি ট্রান্সফার। তাহলে ৫৮ লক্ষ বুথের জন্য, ৫৮ লক্ষের জন্য আপনার যদি কেউ থাকে এরকম ভুল ডিক্লেয়ার করেছে, তাদের ফর্ম 6 দেবে। যদি ট্রান্সফারের জন্য থাকে তাই দেবে। আর ৩ কোটি সামথিং বললো আনম্যাপিং, কিন্তু ভোটার লিস্টে আছে, তাদের ম্যাপ করতে হবে। এই তো আপনি আমি খুব নিশ্চিন্ত মনে আছি যে ড্রাফট ভোটার লিস্টে ভাই আমার নাম ঢুকে গেছে, অতএব ফাইনাল ভোটার লিস্টে আসবে। যখন ৮০,০০০ মানুষ বিএলও এই ভোটার লিস্ট ঠিক করে দিল, তখন ইলেকশন কমিশন একটা অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে 2 দিনের মধ্যে বলল, এটা তো ছাড়ো, এটা ছাড়া ১,৩০,০০,০০০ লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, মানে সাসপিসিয়াস। ভাবতে পারা যায় কোন আইনে আছে ভাই? কোন আইনে এই ক্ষমতাটা দেয়া আছে? তাহলে ৮০,০০০ লোক যা কাজ করলো ম্যানুয়ালি, তোমার একটা অ্যাপ তাই ঠিক করে দেবে 2 দিনের মধ্যে। কি সেই অ্যাপ? কেউ জানে না। কি লজিক্যাল ডিসক্রিপেন্সি? কেউ জানে না। কেন সাসপিশিয়ান? কেউ জানে না। তার লিস্টটা কি আছে? লিস্টটা তো দিয়ে দেবে। কেউ জানে না সে লিস্ট, কেউ জানে না সে লিস্ট। আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে, তখন দেখবেন হয়তো আমারও নাম নেই, আপনারও নাম নেই। কি অদ্ভুত খেলা! এই যে পদ্ধতি এখানে অবলম্বন করা হয়েছে পশ্চিমবাংলায়, বিহারে এই পদ্ধতি অবলম্বন করা হয়নি। ভারতবর্ষের কোন রাজ্যে এই পদ্ধতি অবলম্বন করা হয়নি। কারণ মোদীজি আর অমিত শাহ বহুত ইচ্ছা হয়েছে
बंगाल चाहिए, हमारा बंगाल, बंगाल चाहिए, बंगाल, पश्चिम बंगाल चाहिए। हमारा लोग आदमी उधर मुख्यमंत्री होगा, बंगाल चाहिए, बंगाल। मोदी जी अपनी বাচ্চা ছেলে আছে, বাংলার মাটি আপনি জানেন। ওই ইলেকশন কমিশনের কে দিয়ে আপনি করাতে পারবেন না। ইলেকশন কমিশনের জারি জুরি সুপ্রিম কোর্টে আমরা দেখে নেব কত বড় ইলেকশন কমিশন আছে। মাইক্রো অবজারভার, ম্যাক্রো অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করেছে, ভারতবর্ষে কোথাও করেনি। আমরা যখন ইলেকশন কমিশনে জিজ্ঞেস করলাম যে কেন মাইক্রো অবজারভার, ম্যাক্রো অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করেছে, কি বলেছে জানেন আমাদের? বলে পশ্চিমবাংলায় যারা বিএলও আছে, ডিআরও আছে, বিআরও আছে, ডিআরও আছে, তারা ইনকম্পিটেন্ট। তাহলে পশ্চিমবাংলায় যত WBCS অফিসার আছে, IAS অফিসার আছে, সব ইনকম্পিটেন্ট। তারা সব ইনকম্পিটেন্ট। কে কম্পিটেন্ট? না অমিত শাহ, নরেন্দ্র মোদীর পায়ের তলায় যে অফিসার পড়ে থাকবে চিফ ইলেকশন কমিশনার মতো, সেই একমাত্র কম্পিটেন্ট। যদি তোমরা নরেন্দ্র মোদী, অমিত শাহ চাকর বাকর IAS অফিসার হও, তাহলে তুমি কম্পিটেন্ট। আর যদি তুমি সত্যি সত্যি যোগ্যতার জন্য উঠে আসে কম্পিটেন্সি, IAS পরীক্ষা সবাই মিলে দিয়েছে একসঙ্গে, WBCS পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশন থেকে হয়েছে, সবাই ইনকম্পিটেন্ট হয়ে গেল। এমন তো ওনারা ঠিক করবেন ওনারা কম্পিটেন্ট। কারণ क्यों? मेरा बंगाल चाहिए, बंगाल, हमारा बंगाल चाहिए। बांग्ला হবে তো, বাংলা হবে তো, बंगाल चाहिए। হাতের মুয়া পেয়েছি, বাঙ্গাল चाहिए। আচ্ছা, আপনারা তো সব এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, একটা কারণ দেখেছেন, নেম অফ দ্য রিলেটিভ, তাই তো? রিলেটিভের কি ডেফিনেশন শুধু রেস্ট্রিক্টেড পেরেন্টস, বাবা মা হতে, শুধু কি তাই? যদি বাবার নাম আর মায়ের নাম যদি ঠিক মতো না দাও, তুমি ভোটার নও। আমার বউ কিন্তু আমার রিলেটিভ নয় ওদের ভাষায়, মানে আমার বউ রিলেটিভ নয়, আমি বউয়ের সঙ্গে থাকি, নন রিলেটিভ পার্সনের সঙ্গে থাকি। আমার ভাই আমার রিলেটিভ নয়, আমার কাকা আমার রিলেটিভ নয়, আমার পিসি আমার রিলেটিভ নয়, আমার বৌদি আমার রিলেটিভ, সব নন রিলেটিভ, বাইরের লোক, সব বাইরের লোক। আসলে ওরা তো নিজেরাই বহিরাগত, তাই বহিরাগত করতে সবাইকে খুব ভালোবাসে। কত বড় অসাংবিধানিক! এই যে মহিলারা বিয়ে হয়ে এসছে বিভিন্ন জায়গা থেকে, বা এখান থেকে বিয়ে হয়ে অন্য জায়গায় গেছে, সবাই তো আর ডানকুনিতে বিয়ে হয়নি, হয়েছে কি? ডানকুনির বাইরের মেয়েরা বউ হয়ে এখানে এসছে, বিয়ে হয়ে গেছে 15 বছর 18 বছর, ওই 5-7 বছর বউ বিয়ে হওয়ার পর বাপের বোনের প্রতি টান থাকে, তারপরে ছেলে মেয়ে হয়ে গেল বলে ছেলে মেয়ের প্রতি টান। মা সময় নেই গো এখন আর যাওয়ার, তাই তো? তোমার নাতি নাতনিকে মানুষ করো না, তোমার কাছে যাব। তো এখন এসে তাদের খুঁজতে হচ্ছে কোথায় মা আর বাবার অ্যাড্রেস, কারণ স্বামীর কোনো দাম নেই, এখন সে বাবা মার অ্যাড্রেস। মৃত হলেও খুঁজে বার কর মা বাবা কোথায় আছে রে। আর যে ছেলে মেয়েরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল, তাদের আবার এখন দৌড়ে দৌড়ে এসে বাবার কাছে আসছে, বাবা বলো না তোমার ভোটার লিস্টে কি নাম ছিল, ঠিকানা ছিল। ঠিক কিনা? এবার ধরুন কারোর স্বামীর 2002 সালে নাম ছিল,
তার তখন বিয়ে হয়নি, তার পরবর্তীকালে স্বামী মারা গেছে। এবার খুঁজে বার কর মৃত স্বামী কই, আমার মৃত স্বামী কই, মৃত স্বামী কই। এখানে পাচ্ছি না, চল শ্মশানে যাই, আগে শ্মশানে গিয়ে দেখে নি আগে মৃত স্বামী কবে মারা গেছিল, সেই মতো দেখে আবার আমি 2000 কি নামে ছিল সব ভালো করে দেখে নি। আর যাদের ডিভোর্স হয়ে গেছে, স্বামী যাচ্ছে স্ত্রীর কাছে, স্ত্রী যাচ্ছে স্বামীর কাছে, ওগো এসো একবার অন্তত দেখা দাও, একবার অন্তত দেখা দাও। ছাড়াছাড়ি হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু এখন একটু বলো যে আমি তোমার স্ত্রী, তাই না? আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং কেস এসেছে জানেন। একটি মহিলা আমার কাছে এসেছে, বলছে যে এসআইআর নাম উঠছে। কেন, তোমার স্বামীর নাম আছে তো? বলো হ্যাঁ আছে। এখন স্বামী কিছু বলছে না। আমরা কেন বলছে না? বলো স্বামীর সঙ্গে আমার এমনি ডিভোর্স হয়ে গেছে। তাহলে তো ভালো, বিয়ে করেছো? বলো হ্যাঁ। না হ্যাঁ, প্রথমে বলো হ্যাঁ, আর নতুন স্বামীর তো আছে। বলো আরে ওর সঙ্গে বিয়ে হয়নি এখনো আমার। আর বিয়ে হয়নি কেন না, আমি প্রথম স্বামীকে ভুলতে পারছি না, তাই জন্য। আমরা তোমার কি চাই? বলো আমার দুজনকেই চাই। প্রথম স্বামীকে ভুলতে বলে না, আমি এত ভালোবাসি আর ও আমাকে এত ভালোবাসে, তো আমি প্রথম স্বামীকে ভুলতে পারছি না। বলো প্রথম স্বামীকে ভুলতে পারছো না তো প্রথম স্বামীর কাছে চলে যাও। বলে আরে দ্বিতীয় স্বামীটাকেও তো আমি ভালোবেসে ফেলেছি, যার সঙ্গে রয়েছি, তাকেও ছাড়তে পারছি না। বলো আমি এইবারে বাবু তোমার যেটা ম্যারেজ হয়েছে, বিয়ে হয়েছে, তাকেই তোমাকে স্বামী হিসেবে স্বীকার করে এই এনুমারেশন লিস্টে ফিল আপ করতে হবে। মজার মজার ঘটনা আছে, থাকি আমাদের জীবনে। পলিটিক্স আছে, প্রফেশন আছে, তো অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার থাকে। একটা মজার ঘটনা বলে দিলাম। আমি তো এই প্রথমবারই এরকম শুনলাম যে দুজনের প্রতি প্রেম বহাল। আমরা তুমি একটা কাজ কর। বলো কি দাদা কি করবো? আমরা তুমি আরো 3টে বিয়ে করো না, দ্রৌপদীর মতো হবে, দুটো হবে না, আরো 3টে তুমি লাইন করে বিয়ে করো। বুঝতে পেরেছো? বলে না তাহলে তো আমাকে কেটে ফেলবে। আমরা কে কেটে ফেলবে? বলে সেকেন্ড হাজব্যান্ড কেটে ফেলবে, আর অন্য কারোর সঙ্গে প্রেমও করতে পারছি না। তো যাই হোক, এরকম ঘটনাও আছে। তো তাহলে দেখুন নাম কি করে আসবে? বলছে সিটিজেন হতে হবে। কিভাবে? 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই সিটিজেন। 1 জুলাই থেকে 2004-এর 31 জুলাই পর্যন্ত যারা এখানে জন্মগ্রহণ করেছে তাদের বাবাকে কম্পালসারি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আর 2004 সালের পর থেকে এখনো পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে, বাবাকে তো হতেই হবে, মাকেও কম্পালসারি সিটিজেন হতে হবে। তাহলে এবার 1990 সালে ধরুন আপনার জন্ম, এবার আপনি দৌড়ুন যে প্রমাণ করার জন্য যে না গো আমার বাবা এখানকার সিটিজেন ছিল সেই সময়, না হলে আপনার ভোটার লিস্টে নাম আসবে না। তুগলকি ব্যবস্থা, তুগলকি ব্যবস্থা। আমেরিকান সিটিজেনশিপে আমেরিকায় যারাই জন্মগ্রহণ করে বাই বার্থ দে আর সিটিজেন। তাদের বাবা মা যদি বাইরেও থাকে, বাইরে থেকে আসে, সিটিজেন নয় কিন্তু বাই বার্থ সিটিজেন। আপনি ইউরোপে যান, বাই বার্থ সিটিজেন। ইলেকশন কমিশন বলছে না ওসব চলবে না, আমাকে দেখতে হবে আপনি নাগরিক। ভাবুন দেখি আপনি কোন জায়গায় চলে যাচ্ছে, গণতন্ত্রটাকে নষ্ট করে দিতে যাচ্ছে। ওদের টার্গেট ছিল কি জানেন? ওদের টার্গেট ছিল মুসলিম, মুসলিমদের কি করে ভোট থেকে বাদ দেওয়া যায়। আর এখন কি হাল হয়েছে জানেন? মুসলিমদের চেয়ে সবচেয়ে বেশি নাম বাদ যাচ্ছে হিন্দুদের।
2/3 হিন্দুর নাম বাদ যাচ্ছে, 1/3 মুসলিমের নাম বাদ যাচ্ছে। এই যে এখানে এসে তো হিন্দু 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 একক করে ওই সিনেমা স্টারটা বলে গেছিল না, ওরাই তো সবচেয়ে বেশি হিন্দু বিদ্বেষী হয়ে দাঁড়ালো আজকে পশ্চিমবাংলার বুকে। কারণ সবচেয়ে বেশি ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে হিন্দুদের। এরা হচ্ছে হিন্দু বিদ্বেষী। এরা কাদেরকে হিন্দু বলে মানে জানেন? এরা কাকে বাঙালি বলে মানে জানেন? এরা হিন্দু বলে মানে জানে শুধু যারা উত্তরপ্রদেশ, বিহার এবং গুজরাটের হিন্দু, তাদের ছাড়া কাউকে হিন্দু বলে যায় না। যান ঘুরে দেখবেন, যান একটা সিং যাদব, দিলীপ যাদবের নাম বাদ যাবে না কখনো। সিং যাদব, আগরওয়াল মাগরওয়াল, তাদের নাম বাদ দিবে। যারা ওপাশ থেকে এসছে, যারা গুজরাট থেকে এখানে রয়েছে, যারা উত্তরপ্রদেশ থেকে রয়েছে, তাদের নাম বাদ যাবে না। বাদ যাবে কার? বাদ যাবে পশ্চিম বাংলার বাঙালি লোকেদের নাম বাদ যাবে। সেই বাঙালির মধ্যে পড়ছে হিন্দু, সেই বাঙালির মধ্যে পড়ছে মুসলিম, সেই বাঙালির মধ্যে পড়ছে খ্রিস্টান। তাহলে কিসের জন্য আজ থেকে 4 দিন আগে এখানেই মঞ্চ দাঁড়িয়ে বলেছিলেন হিন্দুদের একসঙ্গে সম্মেলন হতে হবে? পশ্চিম বাংলার সবচেয়ে হিন্দুদের বড় শত্রুর নাম কি? বড় শত্রুর নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। হচ্ছে বড় শত্রু নেই। এই যে অভিষেক ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, দেখতেই পাচ্ছেন। ও যখন র্যাম্পে হাঁটছে তখন মৃত ভোটারদের দেখাচ্ছে। সেই মৃত ভোটারদের কারা? সবচেয়ে বেশি হিন্দু। মতুয়া, সূর্য মুসলিম নয় কিন্তু সূর্য হিন্দু। এই যে মতুয়াদের বাড়িতে কালকে গিয়েছিল, যারা মৃত ভোটার তাদের সঙ্গে বসে খাচ্ছিল, তারা কারা? তারা সব হিন্দু। বিজেপি কিন্তু বুঝে গেছে এফআইআর বাস হয়ে যাচ্ছে। ও যতই করুক না কেন, যাই বলুক না কেন, ওরা বুঝে গেছে ওদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। আর বাংলার মানুষ এক জায়গায় একত্রিত হয়ে গেছে। বাংলার মানুষ ইরেসপেক্টিভ অফ ফ্যাক্ট, সে তৃণমূল করুক, কংগ্রেস করুক বা যেই করতো, বাংলার লোকেরা আজকে বুঝে গেছে যে বিজেপি আজকে চক্রান্ত করছে। বাংলার মানুষকে ভোটার লিস্ট থেকে বার করে দিয়ে বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা করছে। বাংলার মানুষ আজ সেই জায়গায় জেনে গেছে। এই মতুয়ারা, এই এই যে মতুয়ারা, আমার এই ডোমজুর জগৎবল্লভপুরে প্রচুর মতুয়া ভোটার আছে। এখানেও আছে, চণ্ডীতলাতেও আছে, জলাপাড়াতে আছে। আমি জগৎবল্লভপুরে গেছি এসআইআর এর যখন কাজ হচ্ছে, তখন তাপস আমাকে এসে বললো, তাপস আমাদের ওখানকার সব বললো, দাদা মতুয়ারা আপনার সঙ্গে দেখা করবে জগৎবল্লভপুর। দেখা কেন রে? আমাকে কেন খুঁজছে? ওরা তো আমাকে কখনো ভোট দেয় না। মতুয়ারা যেখানটা আছে জগৎবল্লভপুরে, তারা কখনো আমাকে ভোট দেয়নি। বা কল্যাণ ওখানে দাঁড়িয়ে বিধায়ক কখনো ভোট দেয়নি। আমার কাছে কেন বলে এসছে, বলে দাদা আমাদের সবাইকার নাম কেটে দিচ্ছে। আমরা তোমরা তো বিজেপি। বললো এখন বিজেপি টিজেপি নয়, আপনি আমাদের বাঁচান, আপনাকে আমাদের বাঁচাতে হবে। আর আমি কথা দিয়ে এসেছি যে আমি তোমাদের বাঁচাবো এবং বাঁচাচ্ছিও। আজ মতুয়ারা পর্যন্ত মুখ ঘুরিয়ে নিয়েছে সব জায়গায়। যে মতুয়াদের সঙ্গে নোংরামি করেছে সেই মতুয়ারা আজকে মুখ ঘুরিয়ে নিয়েছে যে এতদিন ধরে মিথ্যে কথা বলেছে। বিজেপি যে মিথ্যে কথা বলে, সেই মিথ্যে কথা বলার প্রমাণ। এ ভারতবর্ষের স্বাধীনতা এসছে সমস্ত ধর্মের মানুষের জন্য। সে হিন্দু বলুন, সে মুসলিম বলুন,
সে খ্রিস্টান বলুন, সে বৌদ্ধ বলুন, তাদের স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে, আত্মত্যাগের মধ্যে দিয়ে, তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে এসছে। এ ভারতবর্ষের স্বাধীনতা কোনো এক পার্টিকুলার ধর্মের মানুষের জন্য আসেনি। আজকে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি সব হিন্দুরা এক হও, তারা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু, জানবেন। এরা ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে। আর এই ভারতবর্ষ ব্রিটিশদের সঙ্গে লড়াই করে যে সব ধর্মের মানুষরা, সব ধর্মের আত্মত্যাগ, সব ধর্মের বলিদান, তার জন্যই সবাই আজকের আমাদের এই স্বাধীনতা। গান্ধীজি তো সবাইকে নিয়ে বসেছিল। যেদিন ভারতবর্ষ স্বাধীন হয় তার আগের দিন রাত্রি থেকে গান্ধীজি সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তো কলকাতাতে বসেছিল। কেন? যেন কোনো ধর্মের মানুষের উপর আঘাত না আসে, সেই জন্য। সব ইতিহাসকে পাল্টে দিতে হবে। নারেগা 100 দিনের কাজ, এই আইনটা আগে ছিল নারেগা। তারপর আমি যখন 2009 এলাম, যখন সংসদ হয়ে গেলাম, তখন সরকার এই আইনটাকে চেঞ্জ করলো, বললো মানরেগা, মহাত্মা গান্ধী নামে করলো। আজকে দেখুন পার্লামেন্টে 100 দিনের কাজ তো উঠিয়ে দিল আইনটাকে, আজকে মহাত্মা গান্ধীর নামটাকেই তুলে দিল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর নাম কোথাও থাকবে না, শুধু মোদীর নাম থাকবে, আর কারোর নাম থাকবে না। নরেন্দ্র মোদী এমন একটা ভাব যেন ভারতবর্ষ তৈরি হচ্ছে 2014 সালে, আগেকার কোনো প্রধানমন্ত্রীদের কোনো অবদান নেই, কোনো মন্ত্রীদের কোনো মানুষের যেন অবদান নেই। পণ্ডিত জওয়াহরলাল নেহরু থেকে আরম্ভ করে মনমোহন সিং, তাদের কোনো অবদান নেই, শুধু ওর অবদান। আমি ভাবতাম আগে যে এরা বোধহয়, এদেরকে কংগ্রেসের লোক বলে বোধহয় সহ্য করতে পারে না। এখন তো মহাত্মা গান্ধীর নামটাকে সরিয়ে দেওয়ার পর মনে হলো যে এরা মহাত্মা গান্ধীকেও ভারতবর্ষে সহ্য করতে পারে না, কারণ এরা যে নাথুরাম গডসের লোক, গান্ধীজিকে সহ্য করবে না করে। যে নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে খুন করেছিল, তাদের লোকেরা, এরা মহাত্মা গান্ধীকে কি করে সহ্য করবে? যারা গান্ধীজিকে সহ্য করতে পারে না, যারা রবীন্দ্রনাথকে সম্মান দিতে পারে না, যারা বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে ডাকে, যারা রাজা রামমোহনকে সম্মান দিতে পারে না, তারা পশ্চিমবাংলায় কি করে আসবে ভাই? মিঠুন চক্রবর্তীকে অভিনেতা হিসেবে আমি খুব ভালো, আমি সম্মান দিই। আমাদের ছোটবেলায় কলেজ লাইফে মিঠুন চক্রবর্তীর মৃগয়া দেখেছিলাম, অসাধারণ অভিনয়, সম্মান দিই। কিন্তু একটা রাজনীতিবিদ হিসেবে ওর মতো 420 দুর্নীতিবাজ রাজনীতিবিদ একটা হবে। তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গেল, ইডির ভয়ে রিজাইন করে চলে গেল, এখন বিজেপির পিছন 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 ঘুরছে। ওরে মিঠুন দা, তোমার ডায়লগ বাজিতে কিন্তু পশ্চিমবাংলা বুঝবে না। বাংলার কোন মানুষের সঙ্গে এতদিন ধরে বিজেপিতে রয়েছে? বাংলার কোন মানুষের সঙ্গে, কোন মাটিতে, কোন জায়গায় যে বাংলার মানুষের স্বার্থে তুমি লড়াই করেছো মিঠুন চক্রবর্তী? রাজনীতির একটা বড় ভাঁড়ের নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী, বড় ভাঁড়। এখন দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে, কেন দৌড়চ্ছে জানেন? এপ্রিল মাসে রাজ্যসভার ভোট হবে, বিজেপির একটি লোক পাবে, মিঠুন আবার দৌড়চ্ছে, যদি পেয়ে যাই বাবা তাহলে একটু দৌড়ই না, একটু যাই না ডানকুনি মাটিতে যেয়ে বলি সব হিন্দুরা এক হয়। ডানকুনির মাটি, শ্রীরামপুরের মাটি, ধর্ম নিরপেক্ষতার মাটি, এ মাটি জানে
সমস্ত ধর্ম মিলিয়ে কি করে কাজ করতে হয়। এই মাটিতেই আকবর আলী খান্ডাকার এমপি হয়, আবার কল্যাণ ব্যানার্জিও এমপি হয়। এ মাটির সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলতে জানে এখানকার মানুষ, এখানকার শিক্ষিত মানুষ। এটা শুধু ডানকুনি বা শ্রীরামপুর নয়, সারা পশ্চিমবাংলার কথা। কাল তো শুধু একটু হেঁটেছে, শুধু দিদি হাঁটাটা দেখেছেন? লোকজন কেমন লোকজন দেখেছেন তো? হ্যাঁ, লোকে দেখেছেন তো? তো আমি তো কালকেই বলেছি, কি অমিত শাহ দেখছেন লোকজন কেমন হয়েছে দেখছেন? এ তো শুধু সিনেমা হলে লোক ঢুকছে এখন, তার লোক ট্রেলার এখনো দেখাইনি আমরা। আর ট্রেলার যখন দেখাবো না, তখন দেখবেন অমিত শাহ টাকে এবার চুল গজাতে আরম্ভ করেছে। অমিত শাহ টাকে চুল গজাতে আরম্ভ করেছে। আর সিনেমা যখন শেষ হবে, তখন দেখবেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ মাটিতে শুয়েছে। কিতনা হুয়া রে অমিত? বলো, अरे दादा अभी तो 29 भी नहीं हुआ, क्या होगा? कोई विरोधी लड़ने का नहीं जा रहा। आवाज चुकित की खेला, आवाज चुकित की बोला जरा चुथाट, आवाज चुकित की चुथाट बोला दीजिए। আবার দেখবেন আবার বলতে আরম্ভ করবো, আবার কি সেটা লাস্টে বলবো না। আপনারা যখন আমাদের প্রার্থীকে এখানে জিতিয়ে দেবেন, আমার মমতাদি 4 বারের মুখ্যমন্ত্রী হয়ে 250-60টা সিট নিয়ে যখন জিতে আসবে, তখন বলবো আবার চুকিত। আরে সারা ভারতবর্ষে যেখানে যায় না কেন, एयरपोर्टे नामलेই বা এখানে বলে, যেখানে বলে আরে দাদা आपका वो वाला एक बार सुना दीजिए ना दादा। না না এখন না, এখন না, এখন না, এখন এটা শোনার জন্য অপেক্ষা করতে হবে। এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। মমতাদিকে আগে মুখ্যমন্ত্রী করতে হবে। মমতাদি 250টা 260টা নিয়ে আসবে। বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। বাংলা আবার প্রগতির পথে হাঁটবে। বাংলা আবার গণতন্ত্রের পথে হাঁটবে। বাংলায় যত যারা ধর্মে বিশ্বাস করে, ধর্মে ভাগ করার চেষ্টা করে, তাদের বিভক্ত করে দেবে এই পশ্চিম বাংলায়। তবেই তো হবে, খেলা হবে ভাই, জোর খেলা। খেলে নাও, হিম্মত থেকে অমিত শাহ তুমি খেলে নাও। কত ইডি সিবিআই তুমি লাগাবে? পশ্চিম বাংলাকে ভেনেজুয়েলা করতে পশ্চিম বাংলার বাঙালি কখনো দেবে না। তোমাকে উগড়ে নিয়ে এসে এই পশ্চিম বাংলার মাটিতে রেখে, এ বাংলার মাটি, এ বাঙালির মাটি, এই বাঙালিকে, বাংলার মাটিতে বাঙালিকে ওই গুজরাটি নরেন্দ্র মোদী আর গুজরাটি অমিত শাহ তাদের লঙ্গনে হেরালে এই বাংলা চলবে না। বাংলা চলবে বাংলার মানুষের মনের হৃদয়ে যে জায়গা করে রয়েছে, তার কথায়, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। এরপর সাথী বলবে। আপনারা সবাই আমাদের অভিভাবক, সুবক্তা, যিনি ভারতবর্ষের পার্লামেন্টের কণ্ঠ, আপনাদের কাছে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। ওনাকে আমি শ্রদ্ধা জানাই। আমার এখানে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তাদেরকে আমি আমার শ্রদ্ধা জানাই। পিতৃ সমতুল্য যারা আছেন, তাদেরকে শ্রদ্ধা ও সালাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন আমার ডানকুনি পৌরসভার চেয়ারম্যান, আছে উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ দা, আছে এখানে আমাদের জেলা পরিষদের মেন্টর সুবীর দা, এখানে আছে সুরজিৎ মণ্ডল, আমাদের সভাপতি এসটি অভিষেক, আছে আমাদের এখানে ব্লক সভাপতি জেলা পরিষদের অর্পিতা,
মহিলা সভানেত্রী দেবযানী থেকে আরম্ভ করে আমাদের সোমা চ্যাটার্জি এবং ভাইস চেয়ারম্যান আমাদের প্রকাশ, সূর্য, কল্লোল, যুবর আছে আমাদের প্রিয়াঙ্কা অধিকারী, আর কল্লোল আছে, সূর্য আছে, আমাদের যুবর আছে জিয়া, আর সকল কাউন্সিলরই উপস্থিত আছেন। হয়তো সবাই নাম বলতে পারছি না, কিন্তু আপনারা শুনেছেন যে মানুষটার বক্তব্য, সন্ধে হয়ে গেছে। আপনাদেরকে শুভেচ্ছা জানাই। একটা কথা খালি শুধু বলবো, সেদিন বক্তব্যে আমি যাওয়ার সময় শুনছিলাম কোনো বিজেপি নেত্রী যিনি বলছিলেন পশ্চিম বাংলায় যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন শিক্ষা শূন্য হয়ে গেছে। তাহলে 34 বছর আগে কি দেশলাই করে বেঁধেছিল? আপনারা বলুন তো, 34 বছর আগে শিক্ষা কোথায় ছিল? আর মমতা বন্দ্যোপাধ্যায় 11 সাল থেকে আজকে 25 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গেছে? আগে আপনারা জানতেন না? আগে যারা মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব বাবু, জ্যোতি বসু, তারা তো অনেক শিক্ষিত ছিল। অনেকেই বলছিলেন আমাদের ট্যাক্সে লক্ষ্মীর ভান্ডার। তখন চিন্তা করেননি মেয়েদেরকে স্বনির্ভর হতে হবে, মেয়েদেরকে স্বনির্ভর করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এসে 50% মহিলা করেছে, মেয়েদেরকে স্বনির্ভর করেছে। মেয়েরাই আমাদের শক্তি। আর লেখাপড়া আমি কদিন ধরে আমাদের কর্মসূচি দিয়েছে, আমি দেখছি বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, তাদের গায়ে যে ড্রেসটা আছে তার এখনো গন্ধ যায়নি। সেই নতুন জামার জিজ্ঞাসা করেছি, বাবা তোকে কে জামাটা দিয়েছে? বলছে আমার মা। ব্যাগটা কে দিয়েছে? বলছে আমার মা। জুতোটা কে দিয়েছে? বলছে আমার মা। মাঠে গিয়ে জিজ্ঞাসা করি আপনার এগুলো কে দিয়েছে? যে মাননীয় মুখ্যমন্ত্রী। আপনার সন্তানকে আপনি বলুন যে মাননীয় মুখ্যমন্ত্রী ছোট থেকে কি শিক্ষা ব্যবস্থাকে দিচ্ছে। তাই আপনাদের কাছে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে যে উন্নয়ন করেছে, আর আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এ গ্রাম থেকে ও গ্রামে নিয়ে যাচ্ছে। আগে আপনার রানার দেখেছিলেন, চিঠি নিয়ে যেত দূর দূরান্তে, আমরাও তাই করছি। আমাদের দাদা সাংসদ কবে যাচ্ছে চুঁচড়োয়, কবে যাচ্ছে আরামবাগে, কার কথা বলতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে বলতে যাচ্ছে। আজকে আপনাদের ঘরেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভালোবাসা আছে, তাই 24-26 এসে গেছে। আমি আপনাদের কাছে একটাই করজোড়ে অনুরোধ করব, আপনাদের ভালোবাসা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার 26-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করুন। এই কথা বলে সকলকে আমি আমার শ্রদ্ধা, আমার অভিভাবক, আমার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমার শ্রদ্ধা জানাই। যারা আমার সিনিয়র মানুষ আছে তাদেরকেও আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মরহুম আকবর আলী খন্দকার অমর রায়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে এসআইআর সহ কেন্দ্রীয় এজেন্সিদের দিয়ে এই বাংলার সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করে নেওয়ার যে চক্রান্ত বিজেপি করেছে, তারই বিরুদ্ধে যে প্রতিবাদী জনসমাবেশ মিলন সংঘ মাঠের ময়দানে হয়েছিল, তা আমরা স্লোগানের মধ্য দিয়ে সবার কাজ শেষ করব। তার আগে ধন্যবাদ জানাবো চণ্ডীতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা পঞ্চায়েতে
হয়ে গেছে, কেউ বক্তব্য রাখছে না, সবাই চলে গেছে, মিডিয়া বাইট দিচ্ছে নিচে।